মানুষ আসলে কতটা বোকা, তাই না? শেকড় থেকে পালানোর জন্য সারা জীবন দৌড়ায়, আবার দিন শেষে সেই শেকড়ের কাছেই ফিরে আসার জন্য কাঁদে। 7টা বছর, কতগুলো নির্গুম রাত, কতগুলো মুখোশ, কতগুলো লড়াই আমি একাই লড়ে গেছি। সবাই ভাবে আমি হেরে গেছি, খালি হাতে ফিরছি, কিন্তু কেউ জানে না এই খালি হাতের মুঠোয় আমি পুরো দুনিয়াটা নিয়ে এসেছি। এই ধুলোমাখা পথ, এই অবহেলা, এই অপমান, সব কিছুর হিসাব নিতে এসেছি আজ। শুধু একটু দেখতে চাই এই শূন্য পকেটের মাহবুবকে আপন করে নেওয়ার মতো কেউ এখনো বেঁচে আছে কিনা। পরন্ত বিকেল, ঢাকা টাঙ্গাইল হাইওয়ে ছেড়ে একটি লোকাল নসিমান টাঙ্গাইলের একটি গ্রামের কাদা মাখা কাঁচা রাস্তায় ঢুকছে। সেই নসিমানের পেছনে বসে থাকা মাহবুব এক দৃষ্টে রাস্তার ধুলোর দিকে তাকিয়ে কথাগুলো বিড়বিড় করে বলছিল। 7 বছর পর আমেরিকা থেকে আজ সে নিজের গ্রামে ফিরছে, গায়ে সস্তা জ্যাকেট আর মলিন চেহারা নিয়ে। নসিমানটা গ্রামের মোড়ে এসে থামে। কাসেম চাচার টং দোকানের সামনে কয়েকজন বসে আড্ডা দিচ্ছে। মাহবুবের ছোটবেলার বন্ধু পলাশ ক্যারাম খেলছিল, আর মাহবুব নসিমান থেকে নেমে বলে, কাশেম চাচা, কড়া করে একটা আদা চা দেন আর একটা গোল্ডিপ। গলার আওয়াজ শুনে পলাশ ক্যারামের গুটি মারা থামিয়ে চমকে ঘাড় ঘোরায়। আরে মাহবুব, তুই তুই কবে আইলি রে ভাই? এই তো মাত্রই নামলাম। কেমন আছিস তুই? আমি তো ভালোই আছি, কিন্তু তোর এই অবস্থা কেন? চেহারা তো শুকনা শুকি বানাইয়ে ফেলছস। আমেরিকা থেকে আসলি, আর তোর পরনে এই ছিঁড়া জ্যাকেট কেন? আমেরিকা তো আর ব্যাস না রে ভাই, যেমনি গেছিলাম তেমনি ফিরে আসছি। চায়ের দোকানে বসে থাকা বয়স্ক রহমত মিয়া, যিনি সব সময় মানুষের খুঁত ধরতে পছন্দ করেন, বাঁকা হেসে কথা বলে ওঠেন। কিরে বাজান, 7 বছর আমেরিকায় থাইকা তো মনে হয় বিরাট টাকা পয়সা কামাইছোস। চেহারা শুকায় গেলেও পকেট তো মনে হয় ভারী, তাই না? চাচা আসসালামু আলাইকুম। না চাচা, পকেট একদম খালি। লিগ্যাল হইতে পারি নাই তো ইমিগ্রেশনের দৌড়ানিতে যা কামাইছি সব উকিলরে দিয়া খালি হাতে ব্যাক করছি। হায় রে কপাল, তোর বাপ তো সারা গ্রাম বইরা বেড়াইলো, ছেলে আমেরিকায় রাজত্ব করতেছে। এখন তো দেখি তুই পুরোই ফকিরনির পুত হইয়া আইসোস। রহমত চাচা, ছেলেটা এইমাত্র বিদেশ থেকে আসলো, আর আপনি শুরুতেই এইগুলা কি শুরু করলেন? আমি তো আর মিছা কথা কই না। মাসুম দেখ কেমন কন্ট্রাক্টারি কইরা বাড়ি গাড়ি হাঁকাইতাছে, আর একটা গেছে বাপের টাকা মাইরা আমেরিকায় খাইতে। চাচা ঠিকই বলছে পলাশ, আমি আসলে কিছু করতে পারি নাই। বাদ দে তো বাপ এইগুলা, তুই চা নে। চিনি একটু বেশি দিছি, যেমন তুই আগে খাইতি। চাচার মেমোরি তো দেখি এখন একদম শার্প। তা ব্যাগে করে কি কি আনছস? আমার জন্য পারফিউম আনস নাই? আরে ভাই, নিজেরই ঠিকমতো আনতে পারে নাই, আবার পারফিউম সব তো দালালে খাইছে। তাও ভালো তুই ফিরে আসছস। চল, তোরে বাড়ি রেখা আসি। তোর বাপ তো মনে হয় তোরে দেখলে আকাশ থেকে পড়বে। চল। মাহবুব চায়ের শেষ চুমুকটুকু দিয়ে পকেট থেকে একটা সাধারণ রুমাল বের করে মুখ মোছে, কিন্তু আড়াল থেকে দেখা যায় রুমালের কোনায় সূক্ষ্মভাবে গোল্ডেন সুতোয় লেখা MM এম্পায়ার। কেউ সেটা খেয়াল করার আগেই সে রুমালটা পকেটে ঢুকিয়ে নেয়। পলাশ মাহবুবের ব্যাগটা হাত দিয়ে তুলতে গিয়ে থমকে যায়। ওরে বাপরে, ব্যাগের ভেতর কি আনছস ভাই? লোহা আনছস নাকি? এত ভারী কেন? তেমন কিছু না, কয়েকটা পুরনো বই আর 2-3টা প্যান্ট আছে, দে আমি নিতেছি। না না, তুই আয় আমার সাথে, আমি নিতেছি। চায়ের দোকান থেকে বের হয়ে দুজনে হাঁটতে শুরু করে বাড়ির দিকে। বেলা আস্তে আস্তে পড়ে আসছে। মাগরিবের আজান শোনা যাচ্ছে দূর থেকে। গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে পলাশ গ্রামের সব খবরাখবর মাহবুবকে দিতে থাকে। মাহবুবদের বিশাল বাড়ির লোহার গেটের সামনে এসে তারা দাঁড়ায়। নে দোস্ত, তুই যা ভেতরে, আমি কাল সকালে আসবো রে। আচ্ছা, কাল দেখা হবে। মাহবুব ভারী ব্যাগটা কাঁধে নিয়ে বাড়ির ভেতরে ঢোকে। বিশাল উঠোন। ড্রয়িং রুমে বাবা মোতালেব মাস্টার ইজি চেয়ারে বসে আছেন। রিটায়ার্ড স্কুল মাস্টার মানুষ।
অত্যন্ত কড়া মেজাজের। মাহবুব ধীর পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। বাবা আসসালামু আলাইকুম। মোতালেব মাস্টার চশমার ফাঁক দিয়ে তাকান। ছেলেকে দেখে তার চোখে কান্না উচ্ছ্বাস দেখা যায় না। ওয়ালাইকুম সালাম। আসছিস তাহলে? জি বাবা। ভেতর থেকে মাহবুবের মা সালমা বেগম দৌড়ে আসেন। ছেলেকে এই ভগ্নদশায় দেখে তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। মেহবুব, বাবা আমার, তুই এত শুকিয়ে গেছিস কেন রে? তোর এই অবস্থা কেন? কাঁদছো কেন বাবা? আমি তো ঠিকই আছি। কি ঠিক আছিস? 7টা বছর একটা বার ভিডিও কলও দিসনি। শুধু মাসে মাসে তুই একবার ফোন করে বলতে ভালো আছিস। এই তোর ভালো থাকার নমুনা? সময় পাইতাম না মা, অনেক ডিউটি করা লাগতো তো। তখনই ভেতর থেকে বড় ভাই মাসুদ বের হয়ে আসে। মাসুদ পেশায় একজন লোকাল কন্ট্রাক্টর, বেশ অহংকারী স্বভাবের। তার পেছনে তার স্ত্রী রিনা। কি ব্যাপার, হঠাৎ কোনো খবর না দিয়ে চলে আসলি যে? ওখান থেকে কি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে? না ভাই, কাগজ করতে পারি নাই, তাই চলে আসলাম। তা তো আসবি। যাওয়ার সময় তো বাপের জমানো সব টাকা নিয়ে গিয়েছিলি, এখন তো সব শেষ, খালি হাতে চলে এসেছিস। শুধু কি খালি হাতে আসছে? এখন তো এই সংসারে বসে বসে খাবে। এমনিতেই বাজারে যে দাম, এর মধ্যে আরেকটা বোঝা। বৌমা, ছেলেটা এইমাত্র পথ থেকে আসলো, এখনই তোমরা এসব শুরু করলে? মা, তুমি চুপ থাকো। ওরে মাথায় তুলে তো তুমিই নষ্ট করেছো। ভাবি ঠিকই বলছে মা, তোমরা রাগ করো না, আমি ফ্রেশ হয়ে আসতেছি। মাহবুব ব্যাগটা নিয়ে তার পুরনো চিলেকোঠার ঘরের দিকে চলে যায়। এর কয়েক ঘন্টা পর রাত 8টার দিকে পুরো গ্রামে লোডশেডিং শুরু হয়। হ্যারিকেন জ্বালিয়ে ডাইনিং স্পেসে রাতের খাবার দেওয়া হয়। কারেন্ট যে কবে ঠিক হবে এই গ্রামের, গরমে টেকাই যায় না। আর বলিস না, কাল সকালে সাইটে অনেক কাজ, সিমেন্ট আসবে ঢাকা থেকে। মাহবুব চুপচাপ এসে ডাইনিং টেবিলে বসে। মা সবার পাতে ভাত তুলে দিচ্ছেন। রিনা তরকারির বাটি থেকে ইচ্ছে করেই ছোট মাছের কাঁটাওয়ালা অংশটা মাহবুবের পাতে তুলে দেয়। ছোট মাছ চোখের জন্য ভালো, বিদেশে তো এসব পাও নাই, এখন বেশি করে খাও। জি ভাবি, ছোট মাছ তো আমার সবসময় পছন্দ। পাসপোর্টটা তো কালো করলি, এতগুলো টাকা পানিতে ফেললি, এখন তো আর আমেরিকার যাওয়ার কোনো চান্স নেই। না ভাই, আর যাওয়ার ইচ্ছা নাই। এখন কি আমার ঘাড়ে বসে খাবি, নাকি বাপের পেনশনের টাকায় চলবি? না ভাই, আমি কিছু একটা করে নেব। কিছু একটা কি করবি? তোরে তো কেউ আর পিয়নের চাকরিও দেবে না। কাল থেকে আমার সাইটে গিয়ে লেবার হিসেবে থাকবি, দিনে 200 টাকা করে দেব। মাসুদ, ও তোর নিজের ভাই, আর তুই ওকে লেবারের হিসাব রাখতে বলছিস? তাছাড়া ও কি করবে মা? কন্ট্রাক্টরের কি বোঝে ও? মা তুমি রাগ করছো কেন? আমি তো বেকার, ভাই ঠিক বলছে। মাহবুব কোনো প্রতিবাদ করে না, শুধু স্বাভাবিকভাবে ডাল দিয়ে ভাত মাখতে মাখতে কথাগুলো বলে। আচ্ছা ভাই, কাল থেকে যাবো। সকালে কয়টা যেতে হইব? সকাল 8টার মধ্যে সাইটে থাকবি, দেরি হলে কিন্তু টাকা কাটবো। জি আচ্ছা। খাওয়া শেষে মাহবুব অন্ধকার উঠোন পেরিয়ে টিউবওয়েল পাড়ে যায় হাত ধুতে। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ তার ছোট বোন তুলি চুপি চুপি সেখানে আসে। তুলি কলেজে পড়ে, ভাইয়ের জন্য তার খুব মায়া। ভাইয়া, কি রে তুলি, তুই ঘুমাস না এখনো? তুমি তো কিছুই খাইলা না, ভাবি তোমারে শুধু কাটা গোলা দিছে। আরে দৌড় পাগলি, আমি তো পেট ভরে খাইছি, তুই কাঁদছিস কেন? এই নাও, আমি তোমার জন্য ডিম ভাজি করে লুকিয়ে রাখছিলাম। তুলি একটা বাটিতে করে একটা বড় ডিম ভাজি মাহবুবের দিকে এগিয়ে দেয়। অন্ধকারে মাহবুবের চোখে পানি চলে আসে। তুই এখনো আগের মতো আছিস রে তুলি, আমাকে এত ভালোবাসিস কেন? তুমি আমার একটাই তো ভাইয়া, তুমি খেয়ে নাও, কেউ দেখবে না। আচ্ছা দে, তুই যা, গিয়ে শুয়ে পড়। তুলি চলে যায়। মাহবুব ডিম ভাজিটা হাতে নিয়ে হাসে। সে মনে মনে বলে, এই জন্যই তোকে এত ভালোবাসি রে পাগলি, তোদের এই কষ্ট আমি আর বেশি দিন থাকতে দেব না। রাত পেরিয়ে সকাল হয়। কুয়াশা মাখা একটা স্নিগ্ধ সকাল। উঠোনে ঝাড়ু দেওয়ার শব্দে মাহবুবের ঘুম ভাঙে। সে ফ্রেশ হয়ে চায়ের আশায় বাড়ির ছাদে যায়। ছাদ থেকে পাশের বাড়ির ছাদ খুব স্পষ্ট দেখা যায়। পাশের বাড়ির ছাদে মৌ বড় বড় পাটিতে নকশি কাঁথা আর সুতো শুকোতে দিচ্ছে। মৌ সম্পর্কে মাহবুবের দূর সম্পর্কের কাজিন। মেয়েটা খুব স্বাধীনচেতা, গ্রামের মেয়েদের নিয়ে
একটা হস্তশিল্পের ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছে, কিন্তু এনজিওর লোনের চাপে খুব স্ট্রাগল করছে। কিরে বেতনি, তুই তো দেখি আগের চোখ কালো হয়ে গেছিস। মৌ চমকে পিছনে ঘোরে। মাহবুবকে দেখে তার চেহারায় বিরক্তি আর অবাক হওয়ার একটা মিশ্র ভাব ফুটে ওঠে। পেতনি কাকে বললা? তোমার কি আক্কেল বলতে কিচ্ছু নাই? 7 বছর পর গ্রামে আসছো, এসেই ফাজলামো শুরু করে দিছো। ফাজলামো কোথায় করলাম, সত্যি কথাই তো বললাম। রোদ্রে পুড়ে পুড়ে একদম তামা হয়ে গিয়েছিস তুই। আমি যাই হই না কেন, তোমার মতো তো আর বিদেশ থেকে ভিখারি হয়ে ফিরে আসি নাই। তা ঠিক বলেছিস, পকেট তো একদম ঘরের মাঠ। তা তুই তো শুধু দিয়ে কী করিস সাথে? দেখতে পাচ্ছ না হাতের কাজ করি? তুমি তো আর এসব বুঝবে না, তোমার তো বড় বড় স্বপ্ন ছিল। স্বপ্ন তো ভাঙার জন্যই থাকে রে। তা তোর এই সুতুর ব্যবসার লাভ কেমন? লাভ দিয়ে তোমার কি কাজ? বিদেশ থেকে তো খালি হাতে আসছো, এখন কি আমার এখানে সুতো কাটার কাজ নিবে নাকি? কাজ দিলে তো করতেই পারি, আমি তো এখন বেকার মানুষ। দৈনিক 100 টাকা হাজিরা দিব, কাজ করতে চাইলে কাল থেকে কারখানায় চলে আসবা। মালিকের যদি এত সুন্দর রাগ থাকে তাহলে মাগনা খাটতেও রাজি। অসভ্য, তোমার স্বভাব জীবনও পাল্টাবে না। স্বভাব পাল্টালে তো মানুষটাই পাল্টে যাবে মৌ। আমার সাথে ফিলোসফি মারতে আসবে না বলে দিলাম। এনজিওর লোনের কিস্তি টানতে টানতে আমার এমনিতে মেজাজ খারাপ হয়ে আছে। লোন নিছিস কেন? ব্যবসা তো ছোট করে শুরু করা যায়। তোমার মতো জ্ঞান দেওয়ার মানুষ গ্রামে অনেক আছে, কিন্তু সাহায্য করার কেউ নেই। মৌ রেগে মেগে হাতের একটা ভেজা সুতোর বান্ডিল মাহবুবের দিকে ছুঁড়ে মারে। মাহবুব সেটা ক্যাচ ধরে ফেলে। সুতো তো কাঁচা রঙের মনে হচ্ছে, রং তো হাতে লেগে যাবে। লাগলে লাগবে, তুমি একটা ইডিয়েট মাহবুব, সত্যি বলছি তুমি একটা অপদার্থ। মৌ লজ্জায় আর রাগে গজগজ করতে করতে ছাদ থেকে নিচে চলে যায়। মাহবুব সুতোর বান্ডিলটার দিকে তাকিয়ে মুচকি হাসে। তার চোখের সেই বোকা শোকা দৃষ্টিটা মুহূর্তের মধ্যে তীক্ষ্ণ হয়ে ওঠে। সারাদিন মাহবুব গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কাটায়। মাসুদ তাকে সাইটে যেতে বললেও সে আর যায়নি। বেলা গড়িয়ে সন্ধ্যা, এরপরে গভীর রাত হয়। ঘড়িতে তখন রাত 2টা। পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন। মাহবুবের চিলেকোঠার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। তার বিছানায় একটা অত্যন্ত হাইটেক এনক্রিপ্টেড ল্যাপটপ খোলা। স্ক্রিনের আলোয় মাহবুবের সিরিয়াস মুখটা আলোকিত হয়ে আছে। সে একটা ব্লুটুথ ইয়ারপিস কানে লাগায়। ডেভিড, ক্যান ইউ হিয়ার মি? স্ক্রিনে একজন আমেরিকান সিইও ডেভিড ভিডিও কলে যুক্ত হয়। সে অত্যন্ত সম্মান নিয়ে কথা বলতে শুরু করে। ইয়েস স্যার, এভরিথিং ইজ ক্লিয়ার। আপনার ফ্লাইট এবং লোকাল লজিস্টিক তো ঠিকমতো পৌঁছেছে। ইয়াস, সব ঠিক আছে। শোনো, আই ওয়ান্ট টু অ্যাকোয়ার দ্যাট লোকাল রিয়েল এস্টেট কোম্পানি, যেই কোম্পানিটা এই গ্রামের আশেপাশে জমি কিনছে। বাট স্যার, ওই কোম্পানির ভ্যালুয়েশন তো খুব একটা ভালো না। ওয়াই আর উইথ ইনভেস্টিং দেয়ার? কারণ এই কোম্পানির সাথে এই গ্রামের কিছু ইঁদুরের কানেকশন আছে। আমি ওদের রুট কাটতে চাই, কিন্তু আমার নাম কোথাও থাকবে না। ইউজ দ্য শেল কোম্পানি। আন্ডারস্টুড স্যার, আমি পেপার ওয়ার্ক রেডি করছি। আর একটা কথা, আপনার ব্রাদারের যেই কনস্ট্রাকশন সাইট। ওয়েট ডেভিড। হঠাৎ দরজার বাইরে কারোর পায়ের শব্দ শোনা যায়। মাহবুব 1 সেকেন্ডের মধ্যে ল্যাপটপের স্ক্রিন অফ করে সেটা বালিশের নিচে ঢুকিয়ে ফেলে এবং একটা পুরনো গল্পের বই মুখের উপরে দিয়ে ঘুমের ভান করে নাক ডাকতে শুরু করে। দরজার ছিটকিনি খোলা ছিল। মাহবুবের মা সালমা বেগম আস্তে করে দরজা ঠেলে ভিতরে উকি দেন। মাহবুব, ঘুমাইছিস বাবা? মাহবুব কোনো উত্তর দেয় না। সালমা বেগম ঘরে ঢুকে দেখেন ছেলের বই মুখের উপর দিয়ে ঘুমিয়ে আছে। শীতের রাত, কিন্তু মাহবুবের গায়ে কোনো কাঁথা নেই। ছেলেটার কোনো বুদ্ধি হলো না, এমন শীতে কেউ খালি গায়ে ঘুমায়? মা পরম মমতায় মাহবুবের গায়ে একটা পুরনো কাঁথা ঠিক করে দেন। ছেলের মাথায় চুলে হাত বুলিয়ে দিয়ে তিনি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যান। দরজা ভেজিয়ে দেওয়ার শব্দ হতেই মাহবুব চোখের উপর থেকে বইটা সরিয়ে নেয়। মাহবুব জানলার দিকে তাকায়। অন্ধকারে তার চোখে কোনো ক্লান্তি নেই, বরং এক অন্য রকম মায়া আর দৃঢ়তা কাজ করছে। তোমাদের এই জরাজীর্ণ উঠোনেই আমি আমার সাম্রাজ্য বানাবো মা। কেউ টেরও পাবে না, কিন্তু সবার হিসাব আমি পাই পাই করে বুঝিয়ে দেব। এইভাবেই দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেছে।
এই কয়েকদিনে গ্রামের মানুষ যেন ভুলেই গেছে মাহবুব একসময় আমেরিকার স্বপ্ন দেখত। সে এখন প্রতিদিন সকালে পুরনো একটা শার্ট গায়ে জড়িয়ে বড় ভাই মাসুদের কনস্ট্রাকশন সাইটে যায়। রোদে পুড়ে লেবারদের হিসেব রাখে। দিন গড়িয়ে বিকেল হয়েছে। কাজ শেষে ধুলো মাখা শরীরে মাহবুব গ্রামের বাজারের দিকে হেঁটে আসে। বাজারের মোড়ে কাসেম চাচার দোকানে তখন বেশ ভিড়। পলাশ আগে থেকেই সেখানে বসে চা খাচ্ছিল। কিরে দোস্ত, আজকেও এত দেরি করলি? তোর ভাই তো তোরে দিয়া গাধার মতো খাটায়। খাটবো না কেন? তুই বসে থাকলে তো আর কেউ ভাত দিবে না। তাও তো একটা কথা, কিন্তু তোর ভাইয়ের সাইটে নাকি এটার বদলে 2 নাম্বার খোয়া ব্যবহার করতেছে। তুই তো হিসাব রাখস, তুই কিছু বলস না? আমি তো শুধু লেবারের হাজিরা খাতায় ঠিক দিই ভাই, কে কি মাল আনলো সেইটা তো কন্ট্রাক্টর জানে। তোর ভাই কিন্তু বেশি দিন এই 2 নাম্বারে কইরা টিকতে পারবো না বলে দিলাম। দেখা যাক কি হয়। কাসেম চাচা, আমার চাটা দেন। এই মুহূর্তে প্রচণ্ড শব্দে একটা স্পোর্টস বাইক এসে বাজারের ঠিক মাঝখানে থামে। বাইকে বসে আছে হাসেম। হাসেম হলো এই ইউনিয়নের দুর্নীতিবাজ চেয়ারম্যানের বড় ছেলে। বয়সে মাহবুবের সমবয়সী, ভীষণ অহংকারী এবং মৌকে বিয়ে করার জন্য সে পাগল। কি ব্যাপার কাশেম চাচা, তোমার দোকানে তো দেখি আজকাল ফকিন্নির পুতদের ভিড় বাড়ছে। হাসিম বাজান, এগুলা কি কও? মাহবুব তো তোমার সাথেই একই স্কুলে পড়তো। স্কুলে পড়লেই কি আর মানুষ এক লেভেলের হয়? আমি হইলাম চেয়ারম্যানের পোলা, আর ও হইল আমেরিকান ভিখারি। হাসেম বাইক থেকে না নেমেই পকেট থেকে একটা দামি বিদেশি সিগারেট বের করে জ্বালায়। আশেপাশের কয়েকজন চামচা তার কথায় হো হো করে হেসে ওঠে। মাহবুব চায়ের কাপে চুমুক দিয়ে খুব শান্ত দৃষ্টিতে হাসেমের দিকে তাকায়। হাসেম ভাই যে কেমন আছেন? আপনার তো মাশাআল্লাহ অনেক উন্নতি হয়েছে। উন্নতি তো হবেই রে ভাই, তোর মতো তো আর বাপের টাকা মাইরা বিদেশে গিয়া বাথরুম সাফ করি নাই। হাসেম ভাই, কথা কিন্তু একটু বেশি হয়ে যাইতেছে। ও তো আপনারে কিছু বলে নাই। তুই চুপ থাক পলাশ, ওর দিকে তাকালেই তো আমার মেজাজ খারাপ হয়। কিরে মাহবুব, বাইক চিনোস? 5 লাখ টাকা দাম। তোর বাপের তো জীবনে 5 লাখ টাকা একসাথে চোখেও দেখে নেই। তা ঠিক বলছেন ভাই, আমরা গরিব মানুষ, এত দামি জিনিস কেমনে চিনব? তাইলে একটু দূরে দাঁড়াইয়া চা খা, তোর গায়ের ধুলো লাগলে আমার বাইকের কালা নষ্ট হয়ে যাইব। ভাই, বাইক তো খুব সুন্দর, কিন্তু একটা জিনিস তো বুঝতেছি না। কি বুঝবি তুই? এটা তো আর ঠেলা গাড়ি না যে তুই বুঝবি। না ভাই, সাইলেন্সার পাইপটা দেওয়া মনে হয় একটু কাঁচা ধোয়া বেরোচ্ছে। ইঞ্জিনে ভেজাল আছে নাকি? ফালতু কথা কবি না, গতকাল ঢাকা থেকে আনছি, কাঁচা ধোয়া বের হবে কেন? আমি তো আর এত কিছু বুঝি না ভাই, তবে শব্দটা কেমন যেন খড়খড় করতেছে, মনে হয় স্টার্ট নিবে না। তোর মতো অপয়া মানুষ সামনে দাঁড়াইলে তো রকেটও স্টার্ট নেবে না। এই দেখ কেমনে স্টার্ট হয়। হাসেম চরম অহংকার নিয়ে বাইকের সেলফে চাপ দেয়, কিন্তু অদ্ভুত ব্যাপার, বাইক থেকে শুধু একটা গোঙানির মতো শব্দ আসে, ইঞ্জিন চালু হয় না। কি ব্যাপার? এই শালা মেকানিক কি আমার 2 নাম্বার বাইক ধরাই দিল নাকি? হাসেম বারবার সেলফে চাপ দেয়, কিক মারে, কিন্তু বাইক আর স্টার্ট নেয় না। বাজারের মানুষজন এবারে মুখ চেপে হাসতে শুরু করে। পলাশও হাসতে হাসতে মাহবুবের গায়ে ধাক্কা দেয়। হাসেম ভাই, 5 লাখ টাকার বাইক তো মনে হয় আপনার চেয়ারম্যান বাপের মতো বইয়ে পড়ছে। চুপ কর তুই, বেশি বাড়াবাড়ি করিস না। ভাই, মনে হয় ঢাকা থেকে আনার রাস্তায় স্পার্ক প্লাগের তারটা লুজ হয়ে গেছে, একটু টাইট দিয়ে দেখেন। তুই আমারে মেকানিকি শিখাইতে আসছিস? তুই যা তো এখান থেকে। হাসেম রাগে গজগজ করতে করতে বাইক থেকে নেমে ঠেলতে শুরু করে। সে ঘামতে ঘামতে বাইক ঠেলে বাজারের দিকে নিয়ে যায়, আর মানুষজন তাকে নিয়ে হাসাহাসি করে। হাসেম চলে যাওয়ার পর মাহবুব তার চায়ের কাপটা বেঞ্চিতে রেখে মুচকি হাসে। কিছুক্ষণ আগে হাসেম যখন ভিড়ের মধ্যে বাইক নিয়ে এসে ব্রেক কষেছিল, ঠিক সেই সময়টাতে মাহবুব খুব টেকনিক্যালি এবং নিঃশব্দে হাসেমের বাইকের ইঞ্জিনের নিচের স্পার্ক প্লাগের তারটা হালকা করে খুলে দিয়েছিল, যা কেউ ঘুণাক্ষরেও খেয়াল করেনি। আরে দোস্ত, তুই কেমনে বুঝলি বাইক স্টার্ট নিবে না? তুই তো দেখি বিরাট ভবিষ্যৎ বক্তা হইয়া গেছস। আরে দূর, আমি এমনিই বলছি, আসলে অহংকার তো বেশি দিন টেকে না রে ভাই। কথা সত্য,
এই হাসিমের চালায় গ্রামের মানুষের শান্তিতে থাকতে পারে না। মৌয়ের তো ওর ভয়ে বাড়ি থেকে বের হওয়াই দেয়। মোর আবার কি হইলো? চেয়ারম্যান তো মৌয়ের বাপের কাছে বিয়ের প্রস্তাব দিছে হাসিমের লাইগা। ও তো রাজি না। ও আচ্ছা, চলে আবার বাড়ি থেকে যাই, মাগরিবের আজান দিয়ে দেবে। সেদিন রাত পেরিয়ে পরের দিন দুপুর গড়িয়ে যায়। শীতের দুপুর, মিষ্টি রোদ চারপাশে। মাহবুব মাসুদের সাইড থেকে একটু আগে ভাগেই ছুটি নিয়ে বাড়ির দিকে ফিরছিল। পথে মৌয়ের কুটির শিল্পের কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় সে থমকে দাঁড়ায়। কারখানার ভিতর থেকে মেয়েদের কান্নার আওয়াজ এবং একটা ভারী পুরুষ কণ্ঠের চিৎকার শোনা যাচ্ছে। মাহবুব ভ্রু কুঁচকে কারখানার খোলা দরজা দিয়ে ভিতরে ঢোকে। সেখানে রফিক নামেক একজন লোক দাঁড়িয়ে আছে। রফিক উপজেলা সদরের একটি বড় এনজিওর ফিল্ড অফিসার, বেশ কড়া আর ধরিবাজ স্বভাবের লোক। মৌ আর তার সাথে কাজ করা গ্রামের কয়েকজন মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মৌয়ের চোখে পানি। কান্নাকাটি করে কোনো লাভ নেই মৌ আক্তার। আজকে আমার কিস্তি পুরো টাকা আর ওভার ডিউটি ইন্টারেস্ট মিলিয়ে 1,20,000 টাকা চাই। রফিক ভাই, আপনি তো জানেন আমার মালগুলো এখনও ঢাকায় যায় নাই। বায়ার ঢাকা দিলে আমি আপনাদের কিস্তি দিয়ে দেব। আমাকে আর মাত্র 1 মাস সময় দিন। আমি কি এখানে সমাজসেবা করতে আসছি? আমাদের এনজিওর নিয়ম খুব কড়া। কিন্তু আপনারা তো গত মাসে ইন্টারেস্ট ডাবল করে দিয়েছেন, এত টাকা আমি কই পাবো? টাকা কই পাইবা সেটা কি তুমি জানো? আমার কম্পাউন্ড রেটে ইন্টারেস্ট ধরি। কালকের মধ্যে টাকা না দিলে আমি তোমার এই কারখানার সব মাল আর মেশিন সিজ করে নিয়ে যাবো। মৌ অসহায় হয়ে ডুকরে কেঁদে ওঠে। ঠিক তখনই মাহবুব তার পুরনো জ্যাকেটের পকেটে হাত দিয়ে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে সেখানে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম স্যার, একটু ডিস্টার্ব করলাম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আপনি কি এই কারখানার মালিক? না স্যার, আমি মালিক না, আমি এমনি রাস্তা দিয়ে যেতেছিলাম, আপনাদের কথা শুনে ঢুকলাম। স্যার কি এনজিও থেকে আসছেন? হ্যাঁ, এনজিও থেকে আসছি। আপনি যান এখান থেকে, আমাদের অফিসিয়াল কথা হয়েছে। মাহবুব, তুমি যাও এখান থেকে, তুমি এসবের কিছুই বুঝবা না। না না স্যার, আমি একটু জানতে চাচ্ছিলাম আর কি, আপনারা কি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে রেজিস্টার্ড এনজিও? অবশ্য আমাদের লাইসেন্স আছে। কেন, আপনি কি আমাদের চেক করতে আসছেন? না স্যার, আমি গরিব মানুষ, আমি কি চেক করবো? তবে স্যার, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার নাম্বার 42B অনুযায়ী তো কুটির শিল্পের লোনে 3 মাসের গ্রেস পিরিয়ড থাকে। মাহবুবের মুখে এই অদ্ভুত ভারী কথা শুনে মৌ অবাক হয়ে তার দিকে তাকায়। রফিকও কিছুটা থতমত খেয়ে যায়। কিসের সার্কুলার? আপনি এগুলা কি বলতেছেন? স্যার, সার্কুলার তো গত বছরই আপডেট হয়েছে, আর আপনারা তো ওভারডিউ ইন্টারেস্ট হিসাব করছেন কম্পাউন্ড রেটে, কিন্তু মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির আইন অনুযায়ী তো এই ধরনের লোনে সিম্পল ইন্টারেস্ট চার্জ করার কথা। কম্পাউন্ড রেট তো ইললিগ্যাল, তাই না স্যার? রফিকের মুখ ফ্যাকাশে হয়ে যায়। এই গণ্ডগ্রামের একটা ফকিন্নির মতো দেখতে ছেলে এত কঠিন ব্যাংকিং আইন কিভাবে জানলো, সেটা ভেবে তার মাথা ঘুরতে শুরু করে। আপনি এগুলো কই পাইছেন? আপনি করেন কি? আমি তো স্যার কন্ট্রাক্টের লেবার, মাটি কাটি। মাটি কাটেন? তো আপনি বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জানেন কেমনে? আমি তো স্যার অশিক্ষিত মানুষ, কিন্তু আপনার হিসাবের খাতায় তো মনে হয় গন্ডগোল আছে। মৌয়ের তো এখনও গ্রেস পিরিয়ডই শেষ হয় নাই। আপনি যদি জোর করে মাল সিজ করেন তাহলে তো স্যার পুলিশ কেস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি অফিসে গিয়ে হিসাবটা আবার চেক করে দেখব। মনে হয় কোনো ভুল হয়েছে সিস্টেমে। জি স্যার, একটু ভালো করে চেক করবেন, নাইলে আবার আপনাদের এনজিওর লাইসেন্স ক্যান্সেল হয়ে গেলে গরিব মানুষগুলো লোন পাবে কই থেকে? রফিক আরেকটা কথাও না বলে নিজের ব্যাগটা গুছিয়ে হন হন করে কারখানা থেকে বেরিয়ে যায়। তার হাঁটার স্পিড দেখে মনে হলো যেন সে ভূত দেখেছে। রফিক চলে যাওয়ার পর কারখানার অন্য মেয়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেদের কাজে ফিরে যায়। মৌ হতবাক হয়ে মাহবুবের সামনে এসে দাঁড়ায়। তার চোখে তখনও পানি, কিন্তু চেহারায় তীব্র কৌতূহল। তুমি তুমি এগুলো কি বললা মাত্র? এই সার্কুলার, কম্পাউন্ড ইন্টারেস্ট, তুমি এসব শিখলা কই? শিখমু আবার কই, আমি কি আর পড়াশোনা করছি নাকি? তাহলে এত নিখুঁতভাবে আইনের কথা বললা কিভাবে? লোকটা তো ভয়েই পালাইলো। আর আমেরিকায় একটা উকিলের বাসায় বাথরুম পরিষ্কার করতাম, তো
তখন উকিল সাহেব ফোনে ক্লায়েন্টদের সাথে এগুলো নিয়ে ছেলেছেলি করতো। শুনতে শুনতে আমারও মুখস্থ হয়ে গেছে। মিথ্যা কথা। বাথরুম পরিষ্কার করতে গিয়ে কেউ ব্যাংকের লোন ম্যানুয়াল মুখস্থ করে ফেলে? সত্যি বলতেছি বেতনি, তুই তো জানিস আমার মেমোরি ছোটোবেলা থেকেই ভালো। ওই যে পলাশের চায়ে চিনি বেশি লাগে, সেটাও তো আমার মনে আছে। তোমার সব কথাই কেমন যেন গোলমেলে লাগে মাহবুব। 7 বছর পর আসছো, তোমাকে আমি একদম চিনতে পারছি না। চেনার তো দরকার নেই মৌ, তুই শুধু নিজের কাজটা মন দিয়ে কর। লোকটা যদি আবার আসে? আসবে না, তুই মন দিয়ে নকশি খাতা বানা। আর শোন, কি? কাঁদলে তোকে একদম ভালো লাগে না, মনে হয় যেন পেতনির চোখ দিয়ে বর্ষাকালের পানি পড়ছে। মৌর আগে মাহবুবের দিকে একটা কাঠের স্কেল তুলে তেড়ে যায়। মাহবুব হাসতে হাসতে এক পা পিছিয়ে দরজার দিকে যায়। তুমি একটা ফাজিল। আমি এত টেনশনে আছি আর তুমি আমার সাথে ইয়ার্কি মারছো? টেনশন করে তো আর কিস্তির টাকা শুধু হবে না? একটু হাসলে তো আর এনজিওর লোন বেড়ে যাবে না, তাই না? মাহবুবের এই সহজ কথায় মৌয়ের বুকের ভেতরে জমানো একটা ভারী পাথর যেন হঠাৎ নেমে যায়। সে স্কেলটা নামিয়ে রাখে। কয়েক সেকেন্ড দুজনের মধ্যে একদম নীরবতা। মৌ সরাসরি মাহবুবের চোখের দিকে তাকায়। তুমি কি আসলে আমার এখানে চাকরি করবা? হুম হুম। তুই যদি চাস তাহলে করতে পারি, তবে বেতন কিন্তু দিনে 100 টাকায় দিতে হবে, 1 টাকাও কম না। ঠিক আছে, কাল সকাল 9টায় চলে আসবা। সুতার রং করার অনেক কাজ বাকি। আচ্ছা, আসমনে। মাহবুব কারখানা থেকে বেরিয়ে যায়। মৌ দরজার কাছে দাঁড়িয়ে মাহবুবের হেঁটে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। যেই ছেলেটাকে সে সারা জীবন অপদার্থ ভেবে এসেছে, আজ তাকে কেন এত নির্ভরতার একটা পাহাড় মনে হচ্ছে, সেটা মৌ কিছুতেই মেলাতে পারে না। অন্যদিকে মাহবুব কারখানার সীমানা পার হয়ে রাস্তায় উঠতেই পকেট থেকে তার সাধারণ নোকিয়ার ফোনটা বের করে। সে একটা নির্দিষ্ট নম্বর ডায়াল করে কানে ধরে। ডেভিড, আই নিড এ ফেভার। উপজেলা সদরের আশা পল্লী নামের একটা এনজিও আছে, ফাইন্ড দেয়ার রুট। ওদের ব্যাক অ্যান্ড ফাইন্যান্সে কিছু ঝামেলা করো, যাতে ওরা আগামী 6 মাস এই গ্রামের কারো কাছে কিস্তি চাইতে না পারে। মেক ইট লুক লাইক এ সিস্টেম গ্লিচ। এনজিও সেই ঘটনার পর কেটে গেছে আরও কয়েকটা দিন। গ্রামের সাধারণ নিয়মেই দিনগুলো এগোচ্ছিল। আজ সকাল থেকেই আকাশ মেঘলা। দুপুরের পর শুরু হলো অঝোর ধারায় বৃষ্টি, সাথে দমকা হাওয়া। গ্রামের কাঁচা রাস্তা কাদায় একাকার হয়ে আছে। কারেন্ট নেই দুপুর থেকে। মাহবুবদের বাড়ির লম্বা বারান্দায় পাটিতে বসে গল্প করছে তুলি আর মৌ। বৃষ্টির কারণে আজ মৌয়ের কারখানাও বন্ধ। বৃষ্টির দিনের গল্প করা এটা তাদের অনেক দিনের অভ্যাস। বারান্দার এক কোণায় হেরিকেন জ্বালিয়ে একটা টুলে বসে আছে মাহবুব। সে খুব মন দিয়ে একটা পুরনো কালো ছাতা মেরামত করছে। এই বৃষ্টির কোনো আক্কেল নাই। আমার কালকের অ্যাসাইনমেন্টটা সব আটকে গেল কারেন্টের জন্য। তোর তো শুধু অ্যাসাইনমেন্ট আটকেছে, আমার তো সুতোগুলো সব ভিজে একাকার। শুকাতে যে কয়দিন লাগবে আল্লাহ মালুম। তা তো লাগবেই, পেতনিদের তো আর এমনি এমনি শুকায় না, কড়া রোদ লাগে। তুমি চুপ করে তোমার ছাতা ঠিক করো তো। কথায় কথায় শুধু ফোন কাটতে আসবে না। আমি পুরন কাটলাম কই? আমি তো বৃষ্টির দোষ দিতেছিলাম। ভাইয়া, তুমি এই ভাঙা ছাতাটা নিয়ে আর কতক্ষণ গোতাগুতি করবা? ওটা তো পুরাই বাতিল। বাতিল জিনিস মেরামত করলে তো ঠিকই বেশি রে তুলি, তুই বুঝবি না। দমকা হাওয়ায় বৃষ্টির ছাট বারান্দায় এসে পড়েছে। মৌ একটু গুটিয়ে নিজের শাড়ির আঁচলটা ঠিক করে নেয়। তুলি, আন্টি কইরে? ওনাকে তো দেখছি না দুপুর থেকে। মা তো ঘরে আসরের নামাজ পড়তেছে। আমি যাই তোদের জন্য একটু মুড়ি আর চানাচুর মাখিয়ে নিয়ে আসি। এই বৃষ্টিতে মুড়ি মাখা খাইতে দারুণ লাগবে। আরে না, এখন আবার মুড়ি মাখবি কেন? আমি তো বৃষ্টি কমলেই চলে যাব। যাবি কেমনে? যে বৃষ্টি, তুই বস, আমি 2 মিনিটে আসতেছি। নে। তুলি উঠে ঘরের ভেতরে চলে যায়। বারান্দায় এখন হ্যারিকেনের আলোয় শুধু মৌ আর মাহবুব। বৃষ্টির এক টানা শব্দ ছাড়া চারপাশ একদম শান্ত। মাহবুব এক মনে ছাতার স্পোকগুলো জিআই আর তার দিয়ে বাঁধছে। মৌ বেশ কিছুক্ষণ চুপ করে মাহবুবের দিকে তাকিয়ে থাকে। আচ্ছা মাহবুব, একটা কথা জিজ্ঞেস করব। কবে থেকে আবার আমার কাছে কথা জিজ্ঞেস করার পারমিশন নেওয়া শুরু করলি?
ফাজলামো বাদ দাও। ওই যে এনজিওর রফিক সাহেব, উনি তো আর আসবেনই না। তো ভালোই তো, তোদের কিস্তি দেওয়া লাগলো না। ভালো তো বটে, কিন্তু ব্যাপারটা খুব অদ্ভুত না? লোকটা সেই দিন কেমন যেন ভয় পেয়ে গেল। ভয় তো পাবি, তুই যেভাবে স্কেল নিয়ে থেরে যাস, তোরা তো রফিক কেন, পুলিশে ভয় পাবে। তুমি আবার শুরু করলা? আমি কি রফিক ভাইকে মারতে গিয়েছিলাম নাকি? মারতে যাস নাই, কিন্তু তোরে দেখলে তো মানুষের এমনি হার্ট অ্যাটাক করার দশা হয়। তোমার সাথে ভালো করে কথা বলাই আমার ভুল হয়েছে। তুমি একটা আস্ত গাধা। দূর। মাহবুব ছাতাটা থেকে চোখ তুলে মৌয়ের দিকে তাকায়। তার ঠোঁটের কোণে হালকা হাসি লেগে আছে। ছাগল কি আর পেতনির সাথে কথা বলতে পারে রে? তাহলে তো ছাগল ভূত হয়ে যাইতো। আচ্ছা, তুমি কি সারাদিন মানুষের কথায় এমন তেরামি করেই উত্তর দিবা? হুম। সোজা কথা তো মানুষ বুঝতে চায় না মৌ, তাই একটু বাঁকা করেই বলতে হয়। ঠিক তখনই হঠাৎ করে দমকা বাতাস আসে। মৌয়ের শাড়ির আঁচলটা উড়ে গিয়ে মাহবুবের হাতের কাছে পড়ে যায়। মৌ দ্রুত হাত বাড়িয়ে আঁচলটা টান দিতে যায়। মাহবুবও ঠিক সেই মুহূর্তে আঁচলটা সরাতে যায়। দুজনের হাত হালকা ছুঁয়ে যায়। মৌ থমকে যায়। হেরিকেনের আলোতে মাহবুবের মুখটা অর্ধেক আলো আর অর্ধেক অন্ধকারে ঢাকা। মাহবুব খুব শান্তভাবে আঁচলটা মৌয়ের দিকে এগিয়ে দেয়। বৃষ্টির ছাট লাগতেছে, একটু ভেতরের দিকে এসে বসো। আমি ঠিক আছি, তুমি ছাতা ঠিক করো। ছাতা তো ঠিক হয়ে গেছে, শুধু একটু রং করা বাকি। মৌ আবার চুপ হয়ে যায়। সে বুঝতে পারে না এই মানুষটার ভেতরে আসলে কি চলছে। দেখতে জরাজীর্ণ, কিন্তু কথাগুলো কেমন যেন ধারালো। তুমি তো আমেরিকায় ছিলা 7 বছর, সেখানে কি এরকম বৃষ্টি হতো? হয়তো, তবে সেখানের বৃষ্টিতে মাটি ভেজার গন্ধ নাই, সব তো পিচ দেওয়া রাস্তা। তোমার কি ওখানকার কথা মনে পড়ে না? মাঝে মাঝে পড়ে, তবে গ্রামের কাদামাটির মতো শান্তি ওখানে নেই। শান্তি দিয়ে কি আর পেট ভরে মাহবুব? তুমি তো একটা টাকাও নিয়ে আসতে পারো নাই। টাকা নাই বলে কি আমি খুব খারাপ আছি? তুমি খারাপ নাই, কিন্তু তোমার পরিবার তো ভালো নাই। মাসুদ ভাইয়ের অবস্থা তো দেখলাই। মাসুদ ভাইয়ের অবস্থা তো তার নিজের কর্মের ফল, আমি তো আর তাকে 2 নাম্বারই করতে বলি নাই। তা ঠিক, কিন্তু তোমার বাবা মা তো তোমার দিকেই তাকিয়েছিল। তুমি তাদের জন্য কিছু করবে না? সময় হলে সবই করব, এখনই এত তারা কিসের? মৌ একটা দীর্ঘশ্বাস ফেলে। মাহবুবের এই বাউন্ডুলে স্বভাবটা তাকে খুব কষ্ট দেয়। সে চায় মাহবুব নিজের পায়ে দাঁড়াক। তুমি কি আসলে জীবনে কিছু করতে চাও না, নাকি এরকম বাউন্ডারিই থাকবা সারা জীবন? মাহবুবের হাত থেমে যায়। ছাতাটা সে পাশে নামিয়ে রাখে। হ্যারিকেনের আলোটা একটু কেঁপে ওঠে বাতাসে। মাহবুব মাথা তুলে একদম সরাসরি মৌয়ের চোখের দিকে তাকায়। তার সেই বোকাটে আর উদাসীন দৃষ্টিটা মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। সেখানে এখন গভীর, তীক্ষ্ণ আর অদ্ভুত একটা কনফিডেন্স। মৌয়ের হঠাৎ করে বুকটা ধক করে ওঠে। সে কখনো মাহবুবের চোখে এমন আগুন দেখেনি। যেদিন কিছু করব সেদিন এই গ্রাম তোমায় অন্যভাবে চিনবে মৌ। মানে আমাকে অন্যভাবে চিনবে কেন? কারণ আমার সব হিসাবের শুরু আর শেষ যে তোমাকে দিই। মাহবুবের এই শান্ত কিন্তু ভীষণ বাড়ি কথাটার মৌ ঠিক বুঝতে পারে না, কিন্তু তার সারা শরীরে একটা অদ্ভুত কাঁপুনি দিয়ে যায়। মাহবুব চোখ সরিয়ে আবার ছাতাটা হাতে তুলে নেয়, যেন কিছুই হয়নি। এমনভাবে সে তারের মাথাটা বাঁকাতে শুরু করে। ঠিক তখনই তুলি এক হাতে মুড়ি মাখার বড় বাটি আর অন্য হাতে কয়েকটা ছোট পিরিচ নিয়ে বারান্দায় আসে। তোদের জন্য স্পেশাল মুড়ি মাখা আনছি, সরিষার তেল আর কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচ বেশি দিস নাই তো? তোর আবার ঝাল খাওয়ার স্বভাব। আরে না, তুই খা তো আগে। মৌ, তুই চুপ করে আসছিস কেন? নে। হ্যাঁ দে। মৌ যন্ত্রের মতো হাত বাড়িয়ে মুড়ির পিরিচটা নেয়, কিন্তু তার চোখ তখনও মাহবুবের দিকেই আটকে আছে। মাহবুব খুব স্বাভাবিকভাবে মুড়ি খাচ্ছে আর তুলির সাথে গল্প করছে। মৌয়ের মনে হতে থাকে এই মানুষটার বুকের ভেতরে এমন কোনো সমুদ্র লুকিয়ে আছে যার গভীরতা মাপার সাধ্য তার নেই। এইভাবেই সেই বৃষ্টির বিকালের পর আরও বেশ কয়েকটা দিন চলে গেছে। গ্রামের কাঁচা রাস্তাগুলো এখন শুকিয়ে কাঠ। মানুষের দৈনন্দিন জীবন আবার আগের মতোই ব্যস্ত হয়ে উঠেছে। দিন গড়িয়ে তখন দুপুর। উপজেলা শহরের সাব রেজিস্ট্রার্ড অফিসের সামনে
চায়ের দোকানের বেশ ভিড়। মাহবুব একটা বেঞ্চিতে বসে মনোযোগ দিয়ে চা খাচ্ছে। তার পাশেই বসে আছে কুদ্দুস। কুদ্দুস হলো চেয়ারম্যানের ডান হাত। সারাদিন হাসেমের সাথে ঘুরে বেড়ায় এবং মানুষের নামে মিথ্যা মামলা দেওয়াই তার প্রধান পেশা। কুদ্দুস ভাই, আপনার তো দেখি সারাদিনই এই উপজেলা অফিসে দৌড়াদৌড়ি। চেয়ারম্যান সাহেব কি নতুন কোনো জায়গা কিনতেছে নাকি? আরে মাহবুব যে, তুই এইখানে কি করস? কন্ট্রাক্টরের লেবারি সাইডা দিলি নাকি? না ভাই, লেবারি তো করি। আজকে একটু শহরে আসছিলাম কোদাল কিনতে। নতুন জমি আর কই পামু, তবে হাসেম ভাই একটা বিরাট চাল চালতাছে। এইটা হইলে পুরা গ্রাম আমাগো হাতের মুঠোই। বলেন কি ভাই, হাসিম ভাই তো আসলে বিরাট ব্রেইনের মানুষ। তা ছালটা কিসের? ওই যে সেদিন স্পোর্টস বাইক আনলো, ওইটার কোনো বিষয়? আরে ধুর, বাইক বাইক তো নষ্ট হইয়া পইড়া আছে। ঘটনা হইল অন্য জায়গায়। তুই তো আবার মুখ ও আত্মীয় লাগস, তোরে কি বলা ঠিক হইব? ভাই, আমি হইলাম দিনমজুর মানুষ, আমার আবার আত্মীয় কে? আমারে তো আমার জন্মদাতা বাপই চেনে না। আপনি নিশ্চিন্তে বলতে পারেন। কুদ্দুস চারপাশে একবার তাকিয়ে নেয়, তারপরে মাহবুবের দিকে একটু ঝুঁকে গলা নামিয়ে কথা বলতে শুরু করে। হাসেম ভাই তো মৌরে বিয়া করার লাইগা পাগল, কিন্তু মৌয়ের বাপ তো রাজি না। তা তো সবাই জানে, মৌয়ের বাপ তো গরিব হইলেও খুব তেরা মানুষ। তেরামি তো আর বেশি দিন থাকবো না রে ভাই। চেয়ারম্যান সাহেব আজকে সাব রেজিস্ট্রারে ধুইরা মুগ ও বাড়ির ভিটার একটা ভুয়া দলিল বানাইতাছে। ভুয়া দলিল? কিন্তু দলিল তো আর এমনি হয় না, রেকর্ড লাগে না। টাকা দিলে বাঘের চোখও মিলে। আর এইটা তো সামান্য একটা রেকর্ড। সাব রেজিস্ট্রারে 2 লাখ টাকা খাওয়াইছি। কালকেই মুগ ও বাড়ি থেকে উচ্ছেদ করার নোটিশ যাইব। ও আচ্ছা, বাড়ি থেকে উচ্ছেদ করলে তো মৌয়ের বাপ রাস্তায় বসে যাইব। রাস্তায় তো আর বসা লাগবো না, তখন চেয়ারম্যান সাহেব গিয়া উদ্ধার কর্তা সাজবো। বলবো হাসিমের লগে মাইয়া বিয়া দিলে সব দলিল ঘুরাইয়া দিব। বাহ, এটা তো পুরাই মাস্টার প্ল্যান। হাসিম ভাইয়ের মাথায় তো দেখি জিলাপির মতো পেঁয়াজ। হ, তুই আবার কাউরে বলিস না। আমি যাই, সাব রেজিস্ট্রার আবার চেয়ারম্যান সাহেবরে ডাকতাছি। কুদ্দুস চায়ের দাম না দিয়েই হন হন করে অফিসের দিকে চলে যায়। মাহবুব খুব শান্তভাবে তার পকেট থেকে টাকা বের করে চায়ের দাম মেটায়। তার চোখে তখন এক হিম শীতল শূন্যতা। পরের দিন সকাল, মাসুদের কনস্ট্রাকশন সাইটে কাজের খুব চাপ। একটা বড় ব্রিজের ঢালাইয়ের কাজ চলছে। মাহবুব একপাশে বসে লেবারদের হাজিরা খাতায় টিক দিচ্ছে। হঠাৎ করে সাইটের সামনে ঢাকা মেট্রো লেখা একটা সাদা রঙের সরকারি জিপ এসে থামে। গাড়ি থেকে কয়েকজন স্যুট প্যান্ট পরা লোক নেমে আসে। সবার সামনে আছে তারিকুল ইসলাম, ঢাকা থেকে আসা স্পেশাল অডিট টিমের কড়া অফিসার। এই সাইটের কন্ট্রাক্টরকে মাসুদ সাহেব কোথায়? জি স্যার, আমি মাসুদ। আপনাদের তো আসার কথা ছিল আগামী মাসে, হঠাৎ করে আজকে? কন্ট্রাক্টরকে ক্যালেন্ডার মিলিয়ে করতে হবে নাকি? আপনি ব্রিজের 3 নম্বর পিলারের বেসমেন্টে কি মাল দিয়েছেন? কেন স্যার, একদম 1 নম্বর রড আর পাথর দিয়েছি, কোনো 2 নাম্বারই নাই। তাই নাকি? চলুন তো দেখি আপনার 1 নম্বর রড। তারিকুল ইসলাম তার টিম নিয়ে সরাসরি পিলারের কাছে চলে যায়। মাসুদ ঘামতে শুরু করে। মাহবুব চুপচাপ দূর থেকে সব দেখছে। এই যে লেবার, ওই হাতুড়ি দিয়ে পিলারের সাইডে একটা বাড়ি মারো তো। একজন লেবার ভয়ে ভয়ে হাতুড়ি দিয়ে সদ্য ঢালাই করা পিলারের একাংশে বাড়ি মারে। ঢালাই ভেঙে ভেতর থেকে লোহার রডের বদলে আস্ত বাঁশ বেরিয়ে আসে। এই আপনার 1 নম্বর রড মাসুদ সাহেব? সরকারের টাকায় ব্রিজের বাঁশ দিচ্ছেন, আপনি তো দেখি দেশের মানুষের জীবন নিয়ে খেলছেন। স্যার, স্যার ভুল হয়ে গেছে। লেবার হয়তো ভুল করে রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিছে, আমি কিছুই জানি না। আমাকে বোকা পেয়েছেন? আপনার লাইসেন্স আমি আজকে ব্ল্যাক লিস্ট করছি, আর এই প্রজেক্টের পুরো 3 কোটি টাকা আপনাকে জরিমানা করা হলো। স্যার, আমাকে শেষ করে দিয়েন না, আমি তো রাস্তায় বসে যাব। স্যার, আপনি আমার অফিসে চলেন, আমরা বসে কথা বলি, আমি আপনাকে খুশি করে দেব। ঘুষ দিতে যাচ্ছেন আমাকে? আমি তারিকুল ইসলাম, জীবনে 1 টাকাও হারাম খাই নাই। আপনার কন্ট্রাক্ট ক্যান্সেল। আজকে আপনার নামে থানায় জালিয়াতি মামলা হবে। তারিকুল ইসলাম কোনো কথা না শুনে ফাইলপত্র গুছিয়ে গাড়িতে উঠে চলে যায়। মাসুদ 2 হাতে মাথা চেপে ধরে ধুলোর মধ্যেই বসে পড়ে।
তার সারা জীবনের অহংকার এক মুহূর্তে মাটিতে মিশে যায়। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত নামে। মাহবুবদের বাড়িতে আজ কোনো রান্নাবান্না হয়নি। মাসুদের 3 কোটি টাকার জরিমানার খবরে পুরো পরিবার স্তব্ধ হয়ে আছে। মাহবুব তার সেই অন্ধকার চিলেকোঠার ঘরে বসে আছে। ল্যাপটপের স্ক্রিনে ডেভিডের সাথে কানেক্টেড। ডেভিড, অডিট টিমের রিপোর্ট তো সাবমিট হয়েছে? ইয়েস স্যার, আপনার লোকাল লয়ার তরিকুল সাহেবের দিয়ে কাজটা খুব নিখুঁতভাবে করিয়েছেন। কিন্তু স্যার, উনি তো আপনার আপন ভাই, আপনি কি তার প্রতি একটু বেশি কঠোর হয়ে গেলেন না? আই ডোন্ট টলারেট করাপশন, ডেভিড, ইভেন ইফ ইটস মাইন অন ব্রাদার। যে ভাই সাধারণ মানুষের ব্রিজে বাস দেয়, তাকে আর অহংকার ভাঙার শিক্ষাটা এভাবে দিতে হবে। উই আর রাইট স্যার, মেক শিওর হি লার্নস এ লেন্স। আর স্যার, ওই সাব রেজিস্টার অফিসের কাজটাও আমি হোল্ড করে রেখেছি। গুড, জাস্ট ওয়েট ফর মাই সিগন্যাল। মাহবুব ল্যাপটপ বন্ধ করে দেয়। নিচে উঠোন থেকে অনেক মানুষের গলার আওয়াজ শোনা যাচ্ছে। সে ধীর পায়ে নিচে নেমে আসে। উঠোনে একটা হ্যারিকেন জ্বলছে। মোতালেব মাস্টার মাথা নিচু করে বসে আছেন। তার পাশে মৌয়ের বাবা আমজাদ সাহেব সম্পর্কে মোতালেব মাস্টারের চাচাতো ভাই। আর উল্টো দিকে বসে আছেন চেয়ারম্যান কাদের ও তার ছেলে হাসেম। মোতালেব সাহেব, আপনার ছেলের তো 3 কোটি টাকার দেনা। ভিটামাটি বেচাও তো এই টাকা শোধ করতে পারবেন না, মাসও তো জেলে যাইব। আমি জানি চেয়ারম্যান সাহেব, আমি কালকে ঢাকা যাবো। আমার এই বাড়ি আর গ্রামের সব জমি বেচলে হয়তো অর্ধেক টাকা শোধ হইব। নিজের ভিটা বাড়ি বেচার রাস্তায় নামবেন এই বয়সে? হয়েছে, আমি একটা সোজা পথ বলি। কি পথ? মাসুদের সব দেনা আমি শোধ করে দেব, মামলাও তুলা নিব। বিনিময়ে আমজাদ তার মাইয়া মৌরে আমার পোলা হাসেমের লগে বিয়া দেব। এই কথায় পুরো উঠোনে পিনপতন নীরবতা নেমে আসে। আমজাদ সাহেব চমকে ওঠেন। আড়ালে দরজার পাশে দাঁড়িয়ে থাকা মৌ ডুকরে কেঁদে ওঠে। এটা আপনি কি বলতেছেন চেয়ারম্যান সাহেব? মাসুদের দেনার জন্য আমি আমার মায়ারে আপনার পোলার হাতে তুলে দিমু? এতে খারাপ কি চাচা? আমি তো আপনার মায়ারে রানীর মতো রাখবো। আর মোতালেব চাচাও তো আপনার বড় ভাইয়ের মতোই। ভাইয়ের বিপদে এইটুকু করতে পারবেন না? আমজাদ ভাই আমার, তুই আমাকে মাফ করে দে। আমার এই কুলাঙ্গা পোলার জন্য আজকে আমার এই অপমান সহ্য করতে হইতেছে। মোতালেব মাস্টার 2 হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করেন। মাসুদ মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে। ঠিক এই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে মাহবুব এগিয়ে আসে। বড় ভাইয়ের ঋণের জন্য আরেক ঘরের মেয়েকে কেন বলি দেওয়া হবে বাবা? মাহবুবের গলা খুব শান্ত, কিন্তু অদ্ভুত রকমের ভারী। সবাই তার দিকে তাকায়। আরে, আমেরিকার ভিকার হয়েছে, তুই আবার এই বড় বড় কথার মধ্যে আসলি কেন? কারণ আমার বাইরের উঠানে বসে আপনারা আমার বোনকে কেনার দাম হাঁকাচ্ছেন। মৌ এই বাড়ির মেয়ে, তার ইচ্ছা ছাড়া তার বিয়ে কেউ দিতে পারবে না। তোর বোন রে তো আমি টাকা দিয়ে কিনতেছি না, আমি তোর ভাইয়ের জান বাঁচাইতেছি। তুই তো 1 টাকার মুরদ রাখোস না, তুই এই 3 কোটি টাকা দিবি? টাকা দেওয়া না দেওয়া সেটা আমাদের পারিবারিক ব্যাপার, কিন্তু আপনারা এখন এই বাড়ি থেকে বের হবেন। মাহবুবের এই কথায় মাসুদ হঠাৎ করে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায় এবং সজোরে মাহবুবের গালে একটা চড় বসিয়ে দেয়। তুই চুপ করবি হারামি? তুই একটা ব্যর্থ অপদার্থ। 7 বছর পরে খালি হাতে আইসা এখন আমারে ডুলাইতে চাস? তুই কি টাকা দিবি? তোর বাপে টাকা দিব? চড়ের শব্দে উঠোনের সবাই স্তব্ধ হয়ে যায়। মাহবুবের ঠোঁটের কোণ কেটে হালকা রক্ত বের হচ্ছে, কিন্তু সে একটুও টলে যায় না। তার মুখে কোনো রাগ নেই, চোখ দুটো শুধু স্থির হয়ে আছে মাসুদের দিকে। ভাই, তোমার দেনা তুমি যেভাবে পরিশোধ করো, কিন্তু মৌয়ের বিয়ে এই হাসেমের সাথে হবে না। এটা আমার শেষ কথা। তুই কে শেষ কথা বলার? তুই আজকেই আমার বাড়ি থেকে বের হইয়া যা, দূর হ আমার চোখের সামনে থেকে। মাহবুব একটা কথাও না বলে নিজের শার্টের হাতা দিয়ে ঠোঁটের রক্তটা মুছে নেয়। সে ঘুরে অন্ধকারের দিকে হাঁটতে শুরু করে। দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা মৌ আর চোখের পানি আটকে রাখতে পারে না। সে দৌড়ে ঘরের ভেতরে চলে যায়। রাত তখন অনেক গভীর। পুরো গ্রাম যেন এক অজানা আতঙ্কে ঘুমিয়ে পড়েছে, কিন্তু মৌয়ের চোখে ঘুম নেই। সে একা একা হেঁটে গ্রামের পেছনের নদীর ঘাটে এসে বসেছে। নদীর শান্ত জলের দিকে তাকিয়ে সে অবিরাম কাঁদছে। হঠাৎ তার পেছনে কারো পায়ের শব্দ শোনা যায়। মৌ চমকে ঘাড় ঘোরায়। অন্ধকারে মাহবুব দাঁড়িয়ে আছে।
তার ঠোঁটের কোণে এখনো শুকনো রক্তের দাগ। তুমি এখানে কেন আসছো? তোমাকে তো মাসুদ ভাই বের করে দিছে। বের করে দিলি কি আর শেকড় ছেড়ে যাওয়া যায় রে পাগলি? মৌ আর নিজেকে সামলাতে পারে না। সে উঠে গিয়ে সজোরে মাহবুবের শার্টের কলার খামচে ধরে। তার শরীর থরথর করে কাঁপছে। আমি ওই জানোয়ারটাকে বিয়ে করব না মাহবুব। আমি মরে যাব, তাও ওই হাসিমের সাথে এক ছাদের নিচে যাব না। তোকে তোকে মরতে বলে নাই মৌ? তাহলে তাহলে আমি কি করব? আমার বাবা তো তোমার বাবার ঋণের চাপে বাধ্য হয়ে রাজি হয়ে যাবে। তুমি আমাকে নিয়ে পালিয়ে যাও মাহবুব। তুমি ভিখারি হলেও আমি তোমার সাথে থাকবো। আমি ভিক্ষে করে খাবো, তাও ওই হাসিমের কাছে যাব না। মাহবুবের বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে ওঠে। এই মেয়েটা তাকে কতটা বিশ্বাস করে সেটা আজ তার চোখের সামনে স্পষ্ট। মাহবুব আলতো করে মৌয়ের হাত দুটো নিজের শার্টের কলার থেকে নামিয়ে নেয়। মাহবুব পরম মমতায় মৌয়ের মাথায় হাত রাখে। তার চোয়াল শক্ত হয়ে ওঠে। চোখের দৃষ্টিতে একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরি যেন শান্ত হয়ে জ্বলছে। মাহবুব পালিয়ে যাওয়ার লোক না মৌ। আমি তো 7 বছর আগেই পালিয়েছিলাম, আর পালানোর জায়গা নেই। তাহলে তুমি কি করবে? তোমার তো কিচ্ছুই নেই। সব মানুষেরই কিছু না কিছু থাকে মৌ। কাল সূর্য উঠবে, কিন্তু আমি কথা দিচ্ছি হাসিমের রাজত্ব কাল থেকে অন্ধকারে নামবে। তুই শুধু কালকের দিনটা ট্রাস্ট মি। নদীর ঠান্ডা বাতাসে মৌয়ের এলো মেলো চুলগুলো উঠছে। মাহবুবের ওই একটা মাত্র শব্দ ট্রাস্ট মি যেন মৌয়ের ভেতরের সব ভয়, সব শঙ্কা এক নিমেষে ধুয়ে মুছে দেয়। সে মাহবুবের বুকের কাছে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, আর মাহবুব খুব শক্ত করে তাকে আগলে ধরে নদীর অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। পরের দিন সকালে নদীর ঘাটে সেই রাতের পর সকালের আলো ফোটে। গ্রামের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক নিয়মে শুরু হলেও উপজেলা সদরে হাসেমের টেক্সটাইল ফ্যাক্টরিতে তখন এক অদ্ভুত থমথমে পরিবেশ। হাসেম তার বিলাসবহুল এসি রুমে বসে আয়েশ করে কফি খাচ্ছিল। হঠাৎ ফ্যাক্টরির ম্যানেজার জলিল সাহেব ঘামতে ঘামতে ঘরে ঢোকেন। স্যার, সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? সকালে এসে কি অলক্ষণিক কথা শুরু করলে? স্যার, আমেরিকার বায়াররা আমাদের সব অর্ডার ক্যান্সেল করে দিছে। তারা মেইল পাঠাইছে। ক্যান্সেল করছে মানে কি? কোটি টাকার মাল রেডি, ওরা চাইলেই ক্যান্সেল করতে পারে নাকি? স্যার, ওদের হেড অফিস থেকে কড়া নির্দেশ আসছে। আমাদের কোম্পানির সাথে ওরা আর কোনো কন্ট্রাক্ট রাখবে না। আরে, ওদের হেড অফিসে ফোন লাগা, বল আমি ক্ষতিপূরণ মামলা করব। আমি কথা বলছি স্যার। ওরা বলছে আমাদের কোম্পানির নামে নাকি মানি লন্ডারিংয়ের রেড অ্যালার্ট জারি হয়েছে ইন্টারন্যাশনালি। ওরা ভয়েই সব চুক্তি বাতিল করেছে। মানি লন্ডারিং এর অ্যালার্ট কে জারি করলো? আমি তো শুধু এলাকার সাব রেজিস্ট্রারের আর ওসি সাহেবের হাত করে চলি। ইন্টারন্যাশনাল লেভেলে আমার শত্রু কে? আমি কিছু বুঝতেছি না স্যার। লেবাররা তো আজকে বেতনের জন্য বাইরে চিল্লাচিল্লি করতেছে। তুই লেবারকেও শান্ত কর। আমি ব্যাংকে যাইতেছি, টাকা তুলে ওদের মুখ বন্ধ করতেছি আগে। হাসেম গাড়ি নিয়ে পাগলের মতো ছুটে যায় উপজেলা শহরের সব চাইতে বড় ব্যাংকের শাখায়। ব্যাংক ম্যানেজার শফিক সাহেব তাকে দেখেই একটু আমতা আমতা করতে শুরু করেন। শফিক ভাই, আমার ফ্যাক্টরি অ্যাকাউন্ট থেকে আজকে 50 লাখ টাকা ক্যাশ লাগবে, জলদি ব্যবস্থা করেন। হাসেম ভাই, আপনারা তো একটা খারাপ খবর দিতে হয়। কিসের খারাপ খবর? আমার অ্যাকাউন্টে তো 2 কোটি টাকার উপরে লিকুইড ক্যাশ আছে। ক্যাশ আছে ভাই, কিন্তু গতকাল রাতে বাংলাদেশ ব্যাংকের এন্ট্রি মানি লন্ডারিং উইং থেকে স্পেশাল ফ্যাক্স আসছে। আপনার আর আপনার বাবার সব অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ফ্রিজ করা হয়েছে মানে কি? কার নির্দেশে? আপনারা কি আমার পাওয়ার জানেন না? ভাই, আপনি চিল্লাচিল্লি করেন না। এটা লোকাল কোনো ব্যাপার না। উপর মহলের একদম টপ লেভেল থেকে ডাইরেক্ট অর্ডার। আমি কিছু করতে পারবো না। উপর মহলে কে কলকাঠি নাড়তেছে আমি দেখতেছি। আমার টাকার গায়ে হাত দেওয়া এত সহজ না। হাসেম রাগে গজগজ করতে করতে ব্যাংক থেকে বেরিয়ে আসে। সে বুঝতে পারছে না হঠাৎ করে কে তার সাজানো সাম্রাজ্যে এইভাবে সাইলেন্ট অ্যাটাক করেছে। বেলা গড়িয়ে তখন দুপুর। এদিকে গ্রামের প্রাইমারি স্কুলের বড় মাঠে একটা সালিশ বসেছে।
গ্রামের প্রায় সব মানুষ সেখানে উপস্থিত। একপাশে মাথা নিচু করে বসে আছেন মোতালেব মাস্টার এবং মাসুদের পরিবার, অন্য পাশে বসে আছেন মৌয়ের বাবা আমজাদ সাহেব। মাঝখানে একটা বড় চেয়ারে বসে আছেন চেয়ারম্যান কাদের। আমজাদ, তুমি তো শুনলাই মাসুদের নামে থানায় জালিয়াতির মামলা হয়েছে, 3 কোটি টাকা জরিমানা। ওরা তো পথে বসে গেছে। আমি বুঝতেছি চেয়ারম্যান সাহেব, কিন্তু আমার ভাইয়ের বিপদে আমি তো আমার মায়ার জীবনটারে নষ্ট করতে পারি না। চাচা, আপনি এটা কেমন কথা বললেন? আমি কি রাস্তা থেকে উঠে আসছি? আমি তো আপনার মায়েরে রানের হালে রাখুন। বাবা হাসেম, তুমি অনেক বড় লোক হতে পারো, কিন্তু আমার মাইয়া তোমারে পছন্দ করে না। আমি জোর করে তারে বিয়া দিমু কেমনি? আমজাদ, তুই এই কথা বলিস না ভাই। তুই না করলে কালকেই পুলিশ মাসুদের ডান্ডা বেরিয়ে পড়ে নিয়ে যাইব। আবার তোর কেউ নাই। মোতালেব মাস্টার কেঁদে ফেলেন। দূর থেকে মৌ এসব দেখে হাউমাউ করে কাঁদছে। ঠিক তখনই ভিড় ঠেলে লুঙ্গিটা একটু গুটিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে সেখানে প্রবেশ করে মাহবুব। আরেকজনের পাওনা টাকার জন্য নিজের মেয়ের গলায় দড়ি পড়বেন চাচা? মাহবুবের গলা শুনে পুরো সালিশ দরবার হঠাৎ নীরব হয়ে যায়। হাসেম রাগে ফুঁসে ওঠে। তুই আবার আসছো সেখানে? তোর না কাল রাইতে বাইর করে দেওয়া হয়েছে। বাইর করে দিলে কি আর নিজের গ্রামের মাটি পার হয়ে যায় হাসেম ভাই? আমি তো জাস্ট একটা লজিক্যাল কথা বলতে আসলাম। কিসের লজিকটা ফকিনির পুত? তুই কি তোর ভাইয়ের 3 কোটি টাকা দিবি? টাকা তো আমার নাই, কিন্তু চেয়ারম্যান সাহেব, আপনি যে বললেন মাসুদের দেনা আপনি শোধ করবেন, তার গ্যারান্টি কি? আমার বাপের মুখের কথাই গ্যারান্টি। তুই এখান থেকে যাবি নাকি আমি লোক ডাকবো? ডাকেন না লোক, কিন্তু গ্রামের মানুষ কি বোকা নাকি? হাসেম ভাইয়ের নিজের ফ্যাক্টরির অর্ডার তো আজ সকালে ক্যান্সেল হয়ে গেছে, তার ব্যাংক অ্যাকাউন্টও তো ফ্রিজ করা। হাসেমের চোখ কপালে উঠে যায়। সে সকালে ঘটনাগুলো কাউকে জানায়নি। এই ভিখারি ছেলেটা এসব কিভাবে জানলো? তুই তুই সব ফালতু কথা কই পাইছস? তুই আমার নামে মিথ্যা রটাইতেছস। আমি তো অশিক্ষিত মানুষ ভাই, আমি রোটামু কেমনে? শফিক ম্যানেজার তো শহরের সবাই বলে বেড়াইতেছে চেয়ারম্যানের সব কালো টাকা নাকি সরকার সিজ করছে। কুদ্দুস, এই বেয়াদবরে ধইরা মাঠের বাইরে নিয়ে যা, ওর কথা কেউ শুনবেন না। চেয়ারম্যানের ইশারায় কুদ্দুস আর তার সাথে থাকা 3 জন মোটা সোটা গুন্ডা মাহবুবের দিকে তেড়ে আসে। মাসুদ ভয়ে চোখ বন্ধ করে ফেলে। তোর তো আজকে আয়ু শেষ। হ্যাঁ, এদিকে। কুদ্দুস একটা শক্ত বাঁশ নিয়ে মাহবুবের মাথায় বাড়ি দিতে যায়। মাহবুব কোনো জাদুকরি লাফ দেয় না, সে খুব ঠান্ডা মাথায় এক পা পিছিয়ে যায়। বাঁশটা ফসকে যেতেই সে কুদ্দুসের হাতের কবজিতে সজোরে একটা মোচড় দেয়। কুদ্দুস ব্যথায় কোকিয়ে ওঠে। মাহবুব সেই অবস্থাতেই কুদ্দুসের হাঁটুর ঠিক পেছনের জয়েন্টে নিজের পা দিয়ে একটা রিয়েলিস্টিক কিক করে। কুদ্দুস থপ করে মাটিতে পড়ে যায়। বাকি 2 জন তেড়ে এলে মাহবুব খুব টেকনিক্যালি একজনের কলার ধরে তাকে অন্যজনের গায়ের উপরে ছুঁড়ে মারে এবং হাতের কনুই দিয়ে একজনের গলার নিচে হালকা আঘাত করে। লোকটা নিঃশ্বাস নিতে না পেরে মাটিতে বসে পড়ে। আমি তো মারামারি করতে আসিনি ভাই, আপনারা গায়ে হাত দিলেন কেন? তুই আমার লোকের গায়ে হাত তুলছস? তোরে আমি আজকে জ্যান্ত পুইতে ফেলমো। পুঁততে চাইলে তো মাটি খুঁজতে হবে হাসেম ভাই, আপনার হাতে তো কুদাল ধরারও মুরুদ নাই। আমি আজকে ওসের কাছে ফোন দিতে আসি। তুই এই গ্রাম থেকে কেমনে বাইচা যাস আমি দেখতেছি। সালিশ ভেঙে যায়। গ্রামের মানুষ ভয়ে যে যার মতো চলে যায়। মাহবুব নিজের শার্টের ধুলো ছেড়ে খুব শান্তভাবে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। বিকেলবেলা গ্রামের আকাশে মেঘ জমেছে। মাহবুবদের উঠোনে একটা পুলিশের জিপ এসে থামে। গাড়ি থেকে ওসি এবং চেয়ারম্যান কাদের নামেন। মোতালেব সাহেব, আপনার ছোট ছেলে কই? তার নামে তো চেয়ারম্যান সাহেব মারামারির কমপ্লেন দিয়েছে। স্যার, আমার ছেলে তো কিছু করে নাই, ওরে আপনারা ধরে নিন না। ধইরা নিব না মানে? ও আমার লোকের হাত ভেঙে দিছে। আর শোনেন মাস্টার, এই বেয়াদব ছেলে যদি এই বাড়িতে থাকে তাইলে আমি কালকেই মাসুদের মামলায় চার্জশিট জমা দেব। আপনার বড় বলা কিন্তু 10 বছরের জন্য ভেতরে যাইব। এই কথা শুনে মাসুদ পাগলের মতো ঘর থেকে দৌড়ে আসে। তার চোখ মুখ রাগে লাল হয়ে আছে। তুই বাইর হ মাহবুব, তুই আমার সব শেষ করে দিছিস। তোর জন্য আজকে আমার জেল খাটার উপক্রম। আমি তো শুধু সত্যি কথাটাই বলছিলাম ভাই, ও তো তোমাকে ঠকাচ্ছিল।
তোর সত্যি কথা দিয়ে আমি কি করবো? তুই আজকেই এই বাড়ি থেকে, এই গ্রাম থেকে বের হয়ে যা। আমি তোরে ভাই বইলা মানি না। মাসুদ ঠিকই বলেছে, তুই চলে যা মাহবুব। তুই আমাদের পরিবারটারে ধ্বংস করে দিলে। মাহবুবের মা ঘরের কোনায় দাঁড়িয়ে কাঁদছেন, কিন্তু ভয়ে কিচ্ছু বলতে পারছেন না। মাহবুব একটা দীর্ঘশ্বাস ফেলে, তার চোখে কোনো জল নেই। ঠিক আছে বাবা, আমি তো 7 বছর আগেও গড় ছেড়েছিলাম আপনাদের শান্তির জন্য, আজও না হয় তাই হবে। মাহবুব ধীর পায়ে তার চিলেকোঠার ঘরে যায়, সেই পুরনো ট্রাভেল ব্যাগটা কাঁধে নিয়ে। সে যখন নিচে নেমে আসে, তখন উঠোনের মাঝখানে মৌ এসে দাঁড়ায়, তার 2 চোখে শ্রাবণের ধারা। তুমি যাবে না মাহবুব, আমি তোমাকে যেতে দেব না। যেতে তো হবেই বেতনি, শেখর তো আর সবাইকে ধরে রাখতে পারে না। সবাই তোমাকে ভুল বুঝেছে, কিন্তু আমি তো জানি তুমি খারাপ কিচ্ছু করো নাই। তুমি গেলে আমি কার ভরসায় থাকবো? নিজের বর্ষায় থাকবি, এনজিওর রফিক তো আর তোকে জ্বালাবে না, তুই মন দিয়ে নকশিকাতা বানাবি। ছোট বোন তুলি দৌড়ে এসে মাহবুবের হাত চেপে ধরে। ভাইয়া, তুমি আমাদের ছেড়ে আবার কই যাবা? তোমার তো টাকাও নাই। আরে বোকা মেয়ে, থাকার অভাব তো আর মনের অভাব না, আমি ঠিক চলে যাব। মাহবুব আলতো করে তুলির মাথায় হাত বুলিয়ে দেয়, তারপরে মৌয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। কাঁদিস না, ভালো থাকিস, পেতনিদের চোখে পানি মানায় না। মাহবুব আর পেছন ফিরে তাকায় না, সে কাঁধে সেই পুরনো ব্যাগটা নিয়ে বাড়ির গেট পেরিয়ে কাঁচা রাস্তা ধরে হাঁটতে শুরু করে। মৌ গেটের সামনে বসে ডোকরে কেঁদে ওঠে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, চারপাশ প্রায় অন্ধকার। গ্রামের কাঁচা রাস্তাটা শেষ হয়ে হাইওয়েতে মিলেছে। মাহবুব একা সেই হাইওয়ের দিকে হেঁটে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে কয়েকটা বাইকের শব্দ শোনা যায়। হাসেম তার দলবল নিয়ে এসেছে, তাদের হাতে হকি স্টিক আর লোহার রড। দূর থেকে মাসুদ, পলাশ এবং গ্রামের আরও কয়েকজন এই দৃশ্য দেখছে, কিন্তু ভয়ে কেউ এগোচ্ছে না। কিরে আমেরিকান ভিখারি, পল্লায় যাইতেছোস? তোরে তো আমি বলছিলাম জ্যান্ত পুইতা ফেলমু। হাসেম ভাই, আপনার বাইক তো দেখি আবার স্টার্ট নিয়েছে, মেকানিক ভালোই পাইছেন মনে হয়। তোর ফাজলামো আজকে আমি বাইর করতেছি, ধর ওরে। হাসেমের গুন্ডারা মাহবুবকে ঘিরে ফেলে। হাসেম হকি স্টিকটা উঁচু করে মাহবুবের মাথায় আঘাত করতে যাবে, ঠিক সেই মুহূর্তে পুরো হাইওয়ে একটা বিকট সাইরেনের শব্দে কেঁপে ওঠে। হাইওয়ের 2 পাশ থেকে তীব্র হেডলাইটের আলো এসে সোজা মাহবুব এবং হাসেমের উপরে পড়ে। অন্ধকারের বুক চিরে পুলিশের 4টে গাড়ি এবং 3টে বিলাসবহুল চকচকে কালো রঙের বুলেট প্রুফ ল্যান্ড ক্রুজার এসে ক্যাচ করে ব্রেক কষে তাদের চারপাশ ঘিরে ফেলে। হাসেমের গুন্ডারা ভয়ে হকি স্টিক ফেলে দেয়। মাসুদ এবং গ্রামের মানুষ দূর থেকে পাথর হয়ে এই অভাবনীয় দৃশ্য দেখছে। মৌ দৌড়ে কাঁচা রাস্তায় মাথায় এসে দাঁড়িয়েছে। মাঝখানে সব চাইতে বড় ল্যান্ড ক্রুজারের দরজা খুলে যায়। সেখান থেকে নামেন বিশাল দেহি একজন আমেরিকান চিফ অফ সিকিউরিটি, তার কানে ওয়্যারলেস ইয়ারপিস। তার ঠিক পেছনে নামেন একজন বাঙালি হাই প্রোফাইল কর্পোরেট লয়ার, পরনে দামি আরমানির স্যুট। লয়ার সাহেব দ্রুত পায়ে মাহবুবের সামনে এসে দাঁড়ান এবং একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা নিচু করে সম্মান জানান। Sir, we apologise for the delay. The Home Minister has been informed about the local situation. হাসেমের মুখ হা হয়ে গেছে, সে বুঝতে পারছে না এই বিদেশি গাড়ি আর স্যুট পরা মানুষগুলো এই ভিখারি ছেলেটাকে স্যার কেন বলছে। এই এই আপনার কারা? ও তো একটা গরিব লেবার। আমেরিকান সিকিউরিটি চিফ এক ধমকে হাসেমকে চুপ করিয়ে দেন। লয়ার সাহেব পকেট থেকে একটা ফাইল বের করে মাহবুবের দিকে এগিয়ে দেন। Sir, the chairman's illegal properties and bank accounts have been officially settled by the government. The chopper is waiting for the district's field. We need your signature for the 1 billion of the real estate farm. লয়ারের মুখে $1 বিলিয়ন শব্দটা শুনে মাসুদের পা মাটিতে গেঁথে যায়। গ্রামের মানুষের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। মাহবুব কোনো কথা না বলে লয়ারের হাত থেকে কলমটা নিয়ে ফাইলে একটা সিগনেচার করে দেয়।
দুজন বডিগার্ড এগিয়ে এসে অত্যন্ত সসম্মানে মাহবুবের কাঁধ থেকে সেই সস্তা পুরনো ট্রাভেল ব্যাগটা নিজেদের কাঁধে তুলে নেয়। মাহবুব তার জ্যাকেটের পকেট থেকে একটা ব্ল্যাক সেন্টুরিয়ান কার্ড আর একটা কালো সানগ্লাস বের করে। রাতের বেলাতেই সেই সানগ্লাসটা চোখে পড়ে নেয়। লেটস গো। এই গ্রামের বাতাস হঠাৎ করেই বড্ড বেশি দূষিত হয়ে গেছে। মাহবুব গাড়ির দরজার দিকে পা বাড়ায়, কিন্তু গাড়িতে ওঠার ঠিক আগে সে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে হতবাক মৌ। তার চোখের জল শুকিয়ে গেছে বিস্ময়ে। মাহবুব সানগ্লাসের ফাঁক দিয়ে মৌয়ের দিকে তাকিয়ে তার সেই পুরনো চেনা মুচকি হাসিটা দেয়। তারপরে একদম ক্যাজুয়াল ভঙ্গিতে সবার সামনে দিয়ে মৌয়ের উদ্দেশ্যে হাত নেড়ে একটা ফ্লাইং কিস ছুড়ে দেয় মাহবুব। বডিগার্ড সসম্মানেই গাড়ির দরজা বন্ধ করে দেয়। ল্যান্ড ক্রুজারের বহর সাইরেন বাজিয়ে হাইওয়ের ধুলো উড়িয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। পেছনে দাঁড়িয়ে থাকে পাথর হয়ে যাওয়া হাসেম, মাটিতে বসে পড়া অনুতপ্ত মাসুদ, আর বুক ভরা বিস্ময় নিয়ে তাকিয়ে থাকা মৌ। এইভাবেই হাইওয়ের সেই অভাবনীয় ঘটনার পর কেটে গেছে প্রায় 2 সপ্তাহ। গ্রামের মানুষের ঘোর যেন এখনও কাটেনি। চায়ের দোকান থেকে শুরু করে বাড়ির উঠোন, সব জায়গাতেই একটাই আলোচনা। সকালের মিষ্টি রোদ এসে পড়েছে কাসেম চাচার টং দোকানের বাঁশের বেঞ্চে। রহমত মিয়া চায়ে চুমুক দিয়ে মুখটা একটু বিকৃত করেন। চায়ে তো লিখার দেশ নাই কাসেম, এইটা তো দেখি খালি গরম পানি। লিকার তো ঠিকই দিছি চাচা, আপনার মুখে তো আজকে কোনো স্বাদ লাগবো না। ওই দিন রাইতে হাইওয়েতে যা দেখলেন, এরপর কি আর চা মুখে রোচে? কাশেম চাচা ঠিকই কইছে। রহমত চাচা, আপনি তো সারাদিন মাহবুবরে ফকির নিরাপদ বইলা গালে দিতেন। এখন তো শুনছি মাহবুবের টাকার কাছে চেয়ারম্যানের টাকা নকশি। আমি আর কি কইছি, ওর নিজের বাপ ভাই তোরে ঘাড়াইয়া বাহির করে দিল, কিন্তু তুই নিজে জানতি না পলাশ? তুই তো ওর জানের দোস্ত। আমি কেমনে জানবো চাচা? ও তো আমার লগেও ফাইজলামো করছে। তবে ভাই, আল্লাহ কাউরে ছাড় দেয় না। ওই দিন রাতে ঢাকা থেকে সিআইডি আইসা চেয়ারম্যান আর হাশেমরে কেমনে তুইলা নিয়ে গেল, দেখলেন না? আমি তো নিজের চোখেই দেখলাম। হাশেম তো চিল্লাইতেছিল, কিন্তু পুলিশ ওর কোমরে দড়ি বাইন্ধা গাড়িতে তুললো। ওর বাপের নাকি কোটি কোটি টাকার কালো মানি ধরা পড়ছে। শুধু ধরা পড়ে নাই চাচা, চেয়ারম্যানের বাড়ি, হাশেমের ফ্যাক্টরি, সব তো পুলিশ সিলগালা করে দিছে। বাপ বেটা এখন জেলের ভাত খাইতেছে। আল্লাহর বিচার, মাইন্সের জমি দখল কইরা কি আর শান্তিতে থাকতে পারবো? কিন্তু মাসুমের কি হইল? ওর নামে তো 3 কোটি টাকার জরিমানার মামলা ছিল। পলাশ একটা দীর্ঘ শ্বাস ফেলে চায়ের কাপটা নামিয়ে রাখে। মাসুদ ভাইয়ের অবস্থা তো আরও খারাপ। লজ্জায় তো ঘর থেকেই বের হয় না, নিজের ভাইরে চিনতে পারে নাই। এদিকে মাহবুবদের বাড়ির পরিবেশ একদম থমথমে। বিশাল উঠোনটা কেমন যেন খা খা করছে। বারান্দায় একটা পুরনো ইজি চেয়ারে মাথা নিচু করে বসে আছেন মোতালেব মাস্টার। ভেতর থেকে মাসুদের স্ত্রী রিনা এক গ্লাস পানি নিয়ে শ্বশুরের সামনে এসে দাঁড়ায়। রিনার চোখে মুখে একটা অপরাধবোধ স্পষ্ট। আব্বা, সকাল থেকে তো কিছুই মুখে দেন নাই, পানিটা অন্তত খান। পানি খেতে ইচ্ছে করতেছে না বৌমা, আমার গলা দিয়ে তো পানি নামতেছে না। আমি কেমন বাপ, আবার নিজের পোলারে আমি চিনতে পারলাম না। আব্বা, এখানে আপনার তো কোনো দোষ নাই, ও তো নিজেই আমাদের কাছে কিছু বলে নাই। আর আপনার বড় ছেলে তো এখনো ভাত না খাইয়া নিজের ঘরে শুইয়া আছে। ঠিক এই সময় বাড়ির লোহার গেট খুলে ভেতরে প্রবেশ করেন স্যুট প্যান্ট পরা একজন ভদ্রলোক। তার হাতে একটা কালো লেদারের ব্রিফকেস। তিনি ঢাকা থেকে আসা প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন। আসসালামু আলাইকুম, এটা কি মোতালেব সাহেবের বাড়ি? ওয়ালাইকুম সালাম। জি, আমি মোতালেব। আপনি ঢাকা থেকে আসছেন? জি, আমি মাসুদ সাহেবের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি হাইকোর্টের অ্যাডভোকেট সাইফুদ্দিন। মোতালেব মাস্টারের ডাকে মাসুদ ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। তার চোখ মুখ বসা, চুলগুলো এলোমেলো। কয়েকদিনেই যেন মানুষটার বয়স 10 বছর বেড়ে গেছে। জি স্যার, আমি মাসুদ। পুলিশ কি আমাকে অ্যারেস্ট করতে আসছে? পুলিশ আসবে কেন? আপনার নামে অডিট টিম যে জালিয়াতির মামলা করেছিল এবং 3 কোটি টাকা জরিমানা করেছিল,
সেটা সম্পূর্ণ সেটেল হয়ে গেছে। সেটেল হয়ে গেছে? কিন্তু কেমনে? আমি তো 1 টাকাও জমা দেই নাই। আপনার জরিমানা এবং সব লিগ্যাল ফি ঢাকা থেকে এম্পায়ারের লিগ্যাল উইং পরিশোধ করে দিয়েছে। আপনার নামে এখন আর কোনো মামলা নেই। মাসুদের পা যেন মাটিতে গেঁথে যায়। মোতালেব মাস্টার অবাক হয়ে আইনজীবীর দিকে তাকিয়ে থাকেন। স্যার, মাহবুব কি আমার সব দেনা শোধ করে দিছে? ও আমারে মাফ করে দিছে? সেটা তো আমি বলতে পারবো না। তবে স্যার আমাকে কড়া নির্দেশ দিয়েছেন আপনাকে একটা কথা জানিয়ে দেওয়ার জন্য। তিনি বলেছেন জীবনে যেন আর কোনোদিন 2 নম্বরই মাল দিয়ে মানুষের জীবন নিয়ে না খেলেন। সততা ছাড়া কোনো কাজ তিনি পছন্দ করেন না। আমি আর কোনোদিন এই কাজ করব না স্যার। আমার অহংকার ভাঙ্গা চুরমার হয়ে গেছে। আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই। ওনার সাথে দেখা করা তো সম্ভব না, তবে যাওয়ার আগে উনি আপনার জন্য এই ফাইলটা দিয়ে গিয়েছেন। সাইফুদ্দিন সাহেব ব্রিফকেস থেকে একটা ফাইল আর একটা ভিজিটিং কার্ড বের করে মাসুদের হাতে তুলে দেন। ঢাকা কনস্ট্রাকশনের একটা বড় প্রজেক্ট চলছে, সেখানে আপনাকে সাইট ম্যানেজারের চাকরি দেওয়া হয়েছে। তবে স্যার বলেছেন আপনাকে একদম এন্ট্রি লেভেল থেকে কাজ শুরু করতে হবে। লেবারদের সাথে থেকে আপনাকে আবার শূন্য থেকে সততা শিখতে হবে। মাসুদ কার্ডটা হাতে নিয়ে আর নিজেকে সামলাতে পারে না। সে কার্ডটা বুকে চেপে ধরে হাউ মাউ করে কেঁদে ওঠে। আব্বা, ও আমারে বাঁচাই দিল। যেই ভাইরে আমি লেবার হিসেবে রাখতে চাইছিলাম, সেই ভাই আজকে আমারে নিজের কোম্পানিতে চাকরি দিছে। আমি কত বড় পাষণ্ড আব্বা। কাঁদিস না বাপ, আল্লাহ ওর ভালো করো। ও আমাদের শিখে গেল যে শেকড় কখনো নিজের মানুষদের পর করে না। অন্যদিকে গ্রামের অন্য প্রান্তে মৌয়ের কুটির শিল্পের কারখানায় কাজ চলছে ঢিমে তালে। এনজিওর চাপ না থাকলেও মৌয়ের মনে কোনো শান্তি নেই। মৌ তার অফিসের ছোট ডেস্কের সামনে বসে একটা পুরনো নকিয়া ফোনে বারবার কল করার চেষ্টা করছে, কিন্তু ওপাশ থেকে শুধু একটাই যান্ত্রিক আওয়াজ ভেসে আসছে। আপনার ডায়াল করা নম্বরটি এই মুহূর্তেই বন্ধ আছে, অনুগ্রহ করে একটু পর আবার চেষ্টা করুন। মৌ রাগে ফোনটা টেবিলের উপরে ছুঁড়ে মারে। কারখানার পুরনো কর্মী আমেনা খালা সুতা রং করতে করতে মৌয়ের দিকে তাকায়। কিরে মৌ, সকাল থেকে কারে এত ফোন দিতাছস? ওই মহব্বত বাজান রে? ওনাকে ফোন দিতে যাব কোন দুঃখে? আমি কি ওনার কাছে টাকা ধার চাইছি নাকি? আহা, রাগ করস কেন? বাজান তো আমাগো গ্রামের চেহারাই বদলাই দিয়া গেল। লোকটা এত বড় ক্ষমতাবান, অথচ আমাগো লগে মাটিতে বসে চা খাইতো। ক্ষমতাবান তো হবেই, কিন্তু আমার সামনে ভিখারি সাজার কি দরকার ছিল খালা? আমাকে কি খুব বোকা মনে হয় ওনার? আরে ধুর পাগলি, মানুষটা তোরে কত ভালোবাসে সেটা তুই বুঝোস না? ওই দিন রাইতে তোরে সাইরা যাওনের সময় কেমনে তাকায় আসিল, আমি তো নিজের চোখেই দেখছি। ভালোবাসলে কেউ এভাবে মিথ্যে বলে চলে যায় না খালা। উনি ওনার টাকার গরম দেখাতে আসছিল, দেখানো শেষ, চলে গেছে। ঠিক এমন সময় কারখানার সামনে ঢাকা মেট্রো লেখা একটি দামি সেডান গাড়ি এসে থামে। গাড়ি থেকে অত্যন্ত পরিপাটি শাড়ি পরা একজন স্মার্ট ভদ্রমহিলা নেমে আসেন। তার নাম ফারহানা। এক্সকিউজ মি, এটা কি মৌ আক্তারের হস্তশিল্পের কারখানা? জি, আমি মৌ। আপনি ঢাকা থেকে আসছেন? জি, আমি ফারহানা। ঢাকার বনানীতে আমাদের একটা বড় বুটিক হাউস আছে। আমরা মূলত দেশীয় ঐতিহ্য নিয়ে কাজ করি। আসুন, ভিতরে এসে বসুন। কিন্তু আমাদের কারখানা তো খুব ছোট, আপনারা এত দূর থেকে আমাদের এখানে কেন? আপনাদের কাজের প্রশংসা আমরা অনেক শুনেছি। আমি আপনাদের স্টোর রুমে দেখলাম কিছু অসাধারণ নকশিকাঁথা আর রং করা সুতো রাখা আছে। জি, ওগুলো তো এখনও বায়ারকে পাঠানো হয়নি। আপনাকে কাউকে পাঠাতে হবে না মৌ। আমি আপনাদের এই মুহূর্তে রেডি থাকা সব স্টক কিনে নিচ্ছি। আর আগামী 1 বছরের জন্য আপনাদের কারখানার সাথে আমরা একটা অফিসিয়াল চুক্তি করতে চাই। আপনাদের যা প্রোডাকশন হবে সব আমরা কিনব। মৌয়ের চোখ কপালে উঠে যায়। এত বড় অর্ডার সে স্বপ্নের ঘরেও কল্পনা করেনি। 1 বছরের চুক্তি? কিন্তু ফারহানা আপা, আপনারা আমাদের এত টাকা অ্যাডভান্স করবেন কেন? আপনারা তো আমাদের কাজের আগে দেখেনও নাই। বিজনেসে তো রিস্ক নিতেই হয়। আর তাছাড়া আপনাদের এখানকার সুতোর কোয়ালিটি সত্যিই খুব ভালো। এই নিন, এটা আপনাদের সব স্টকের জন্য ব্ল্যাঙ্ক চেক। আপনি অ্যামাউন্ট বসিয়ে নেবেন। ফারহানা একটা চকচকে চেক মৌয়ের দিকে এগিয়ে দেয়। মৌ চেকটা হাতে নিয়ে দেখতে থাকে।
হঠাৎ তার চোখ আটকে যায় চেকের উপরের কোণায় প্রিন্ট করা একটা লোগোর দিকে। আপা, আপনাদের বুটিক হাউসের নাম তো বললেন অঙ্গনা। জি, আমাদের ব্র্যান্ডের নাম অঙ্গনা। তাহলে এই চেকের উপর এম্পায়ার লেখা কেন? ফারহানা একটু অপ্রস্তুত হয়ে যায়। সে হালকা হেসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। আসলে অঙ্গনা তো আমাদের সাব ব্র্যান্ড। আমাদের প্যারেন্ট কোম্পানির নাম হলো এম্পায়ার। আমাদের ম্যানেজমেন্ট থেকে ডিরেক্ট নির্দেশ ছিল আপনাদের সাথে কন্ট্রাক্ট করার জন্য। মৌয়ের বুঝতে আর এক সেকেন্ডও বাকি থাকে না। তার বুকের ভেতরটা অপমানে আর রাগে জ্বলে ওঠে। সে চেকটা ফারহানার দিকে ছুঁড়ে দেয়। আপনাদের ওই ম্যানেজমেন্টকে গিয়ে বলবেন মৌ আক্তার কারো দয়া বাঁচে না। আমি ভিখারি না যে আমাকে এভাবে টাকা দিয়ে সাহায্য করতে হবে। মৌ, আপনি ভুল বুঝছেন। এটা কোনো দয়া নয়, এটা একটা পিওর বিজনেস ডিল। বিজনেস ডিল না চাই, আপনাদের ওই এম্পায়ারের মালিককে গিয়ে বলবেন সে যেন তার টাকার গরম আমাকে না দেখায়। আমার সুতা পচে গেলেও আমি আপনাদের কাছে 1 টাকার মালও বিক্রি করব না। আপনি এক্ষুনি আসতে পারেন। মৌ, আপনি একটু শান্ত হয়ে ভাবুন। আমি কিচ্ছু ভাবতে চাই না। আমেনা খালা, ওনাকে একটু রাস্তাটা দেখিয়ে দাও, আমার অনেক কাজ আছে। ফারহানা আর কোনো কথা না বলে চেকটা তুলে নিয়ে গাড়ি নিয়ে চলে যায়। মৌ নিজের চেয়ারে ধপ করে বসে 2 হাতে মুখ ঢেকে ফেলে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু এই পানি কষ্টের চেয়ে অভিমানে বেশি ভারী। ঢাকা শহর, দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। এদিকে বনানীর এক গগনচুম্বী স্কাইস্ক্র্যাপারের একেবারে উপরের তলার পেন্ট হাউস। পুরো দেয়াল জুড়ে কাঁচের জানালা, যেখান থেকে পুরো ঢাকা শহর দেখা যায়। জানালার সামনে দাঁড়িয়ে কফি খাচ্ছে মাহবুব। তার পরনে একটা ডার্ক নেভি ব্লু 3-piece স্যুট। চোখে মুখে এক তীব্র কর্পোরেট কাঠিন্য। সে এখন আর সেই ধুলোমাখা জ্যাকেট পরা বাউন্ডুলে মেহবুব নয়, সে একজন বিলিয়নিয়ার সিইও। কাচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মাইকেল মাহবুবের আমেরিকান পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু সে বাংলা খুব ভালো বোঝে। এক্সকিউজ মি স্যার, ফারহানা মাত্র কল করেছিল আপনার গ্রাম থেকে। আমি জানি, মৌ চেকটা ফিরিয়ে দিয়েছে তো? ইয়েস স্যার, সে খুব রেগে গেছে। সে বলেছে আপনার দয়া তার প্রয়োজন নেই। বাট স্যার, আপনি কিভাবে আগে থেকেই জানতেন যে সে রিজেক্ট করবে? মাহবুব জানলার দিক থেকে ঘুরে দাঁড়ায়। কফির মগে একটা চুমুক দিয়ে তার ঠোঁটের কোণে সেই চেনা মিষ্টি হাসিটা ফুটে ওঠে। পেতনির রাগ তো দেখি গ্লোবাল ওয়ার্মিংয়ের চেয়েও বেশি। আরে মাইকেল, যে মেয়েটা একা হাতে পুরো গ্রামের বিরুদ্ধে লড়াই করতে পারে, সে কি এত সহজে কারো টাকা নেবে? আমি আসলে বুঝতে পারছি না স্যার। ইফ ইউ লাভ হার, হোয়াট ডোন্ট ইউ জাস্ট ব্রিং হার হেয়ার? আপনি তো তাকে পুরো দুনিয়া কিনে দিতে পারেন। দুনিয়া তো সবাই কিনে নিতে পারে মাইকেল, কিন্তু আমি চাই সে নিজের পায়ে দাঁড়াক। লেট হার ফাইট। তার নিজের একটা পরিচয় তৈরি হোক, সেটা আমি চাই। তাহলে এখন আমরা কি করব স্যার? ফারহানাকে কি আমরা ব্যাক করতে বলবো? না, তুমি আজই আমাদের ব্যাংকের থ্রুতে একটা নতুন পেপার ওয়ার্ক রেডি করো। তাকে ডোনেশন বা ডিরেক্ট কন্ট্যাক্ট হিসাবে টাকা দেবে না, তাকে SME লোন হিসাবে টাকাটা অফার করো, উইথ প্রপার ইন্টারেস্ট রেট এবং লিগাল ডকুমেন্টস। সে যখন দেখবে এটা পুরোপুরি একটা কমার্শিয়াল লোন এবং তাকে কিস্তি দিতে হবে, তখন সে আর না করতে পারবে না। দ্যাটস এ জিনিয়াস মুভ স্যার। আমি এখনই ব্যাংকের সাথে কথা বলছি। শোনো মাইকেল, ইন্টারেস্ট রেটটা একদম মিনিমাম রাখবে। আর ওই এরিয়ায় রফিক নামের যে NGO অফিসার আছে, তার ফাইলটা কিন্তু আমি এখনই চাই। ইয়েস স্যার, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। মাইকেল চলে যাওয়ার পর মাহবুব আবার জানলার দিকে তাকায়। পকেট থেকে সেই পুরনো নকিয়া ফোনটা বের করে সে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, যেখানে মৌয়ের সাথে তার একটা পুরনো ছবি সেভ করা আছে। আর কিছুদিন অপেক্ষা করো পাগলি, তোর এই অভিমান আমি নিজের হাতে এসে ভাঙব। এদিকে দেখতে দেখতে আরও 2 সপ্তাহ কেটে গেছে। গ্রামের অবস্থা অনেকটাই শান্ত হয়ে আসছিল, কিন্তু বিপদের মেঘ কখনো পুরোপুরি কাটে না। গভীর রাত, গ্রামের প্রাইমারি স্কুলের পেছনের একটা পরিত্যক্ত পোড়ো বাড়ি। চারপাশ খুটখুটে অন্ধকার, শুধু একটা মোমবাতি জ্বলছে ঘরের ভেতর। সেখানে একটা ভাঙা ইটের উপরে বসে আছে হাসেম।
তার চেহারা রুক্ষ, দাড়ি বড় হয়ে গেছে। সিআইডির হাতে অ্যারেস্ট হওয়ার পর সে অনেক কাঠখড় পুড়িয়ে হাইকোর্টের এক লিগ্যাল লুপহোল ব্যবহার করে মাত্র গতকাল জামিনে বেরিয়ে এসেছে। তবে তার বাবা এখনও জেলেই আছে। হাসেমের সামনে দাঁড়িয়ে আছে কালা জাহাঙ্গীর। জাহাঙ্গীর এই এলাকার কুখ্যাত ভাড়াটে গুন্ডা। টাকার বিনিময়ে সে যে কোনো কাজ করতে পারে। হাসেম ভাই, আপনি বাইরে হয়েছেন শুই না আমি তো অবাক। আমি ভাবছিলাম আপনি তো 8-10 বছরও আলো দেখবেন না। টাকা থাকলে দুনিয়ায় সব হয় রে জাহাঙ্গীর। হাইকোর্টের উকিল রে 50 লাখ টাকা দিয়ে আমি বাইর হয়েছি, কিন্তু আমার বাপ তো এখনো ভেতরে পৌঁছতেছে। আমার সব ফ্যাক্টরি সিজ করা। ভাই, যেই লোকটা আপনাগোর এই দশা করেছে সে তো সাধারণ মানুষ না। আমি খবর নিছি তার লগে আমেরিকান সিকিউরিটি থাকে। তার কাছে তো আমরা গেছতেও পারুম না। আমি জানি সে সাধারণ মানুষ না। ওই মাহবুবটাই আমি চিনি। ওর গায়ে হাত দেওয়ার ক্ষমতা আমার নাই, এটা আমি মাইনে নিছি। তাহলে আপনি আমাদের রাইতে এইখানে ডাকলেন কেন? কারণ সাপ মারতে হইলে তার মাথায় বাড়ি দিতে হয় না, তার লেজে পাড়া দিতে হয়। মাহবুবের লেজ হইল এই গ্রাম, ওর শেকড়। খুইলা কোন ভাই, আমি কি করবো? মাহবুবের সবচেয়ে দুর্বল জায়গা হলো ওই মৌ আর ওর ছোট্ট বোন তুলি। আমি জেলে বসে সব খবর পাইছি। মাহবুব নাকি ঢাকা থেকে মৌরে টাকা পাঠাইছিল, কিন্তু মৌ নেই নাই। তো আমি কি ওই মাইয়া দুইটারে কিছু করবো? হ, মাহবুব তো এখন ঢাকায় বড় বিল্ডিংয়ে বসে রাজত্ব করতেছে। ও তো আর সারাক্ষণে গ্রামে নাই। তুই কাল রাইতেই তোর লোক নিয়া মোড়ে আর এই তুলিরে গুম করবে। গুম কইরা কই নিমু? নদীর ওপারে আমার পুরানো যে ইটের ভাটা আছে ওইখানে নিয়ে যাবে। মাহবুব আমার বাপের মান সম্মান রাস্তায় মিশিয়ে দিছে, আবার সব টাকা কাইরা নিছে। আমি ওর জানের টুকরা দুইটারে এমন জায়গায় গুম করবো, বিলিয়নিয়ার মাহবুব তার সব টাকা দিয়াও ওদের আর ফেরাইয়া পাইব না। হাসেমের চোখে তখন চরম জিঘাংসা আর প্রতিশোধের আগুন। কালা জাহাঙ্গীর একটা পান মুখে পুরে বিকট শব্দে হেসে ওঠে। রাতের অন্ধকারে সেই হাসি যেন এক ভয়ানক ঝড়ের সংকেত দিচ্ছে। সেই রাতের অন্ধকারের বুক চিরে একটা অশুভ ছায়া নেমে এসেছিল গ্রামের উপর। কালা জাহাঙ্গীর আর তার দলবল গভীর রাতে খুব সন্তর্পণে গ্রামের পিছনের বাঁশবাগান দিয়ে ঢুকেছিল। তাদের টার্গেট ছিল নিখুঁত। ফজরের আজানের ঠিক আগে, যখন পুরো গ্রাম সব চাইতে গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তারা মৌ আর তুলিকে তাদের ঘর থেকে তুলে নিয়ে যায়। কেউ কোনো শব্দ শোনার আগেই একটা কালো মাইক্রোবাস তাদের নিয়ে গ্রামের কাঁচা রাস্তা পেরিয়ে হাইওয়ের দিকে মিলিয়ে যায়। সকালের আলো ফুটতেই পুরো গ্রামে কান্নার রোল পড়ে যায়। মোতালেব মাস্টার বারান্দায় বসে পাথর হয়ে গেছেন, আর আমজাদ সাহেব উঠোনে লুটিয়ে পড়ে কাঁদছেন। ঠিক সেই সময় ঢাকার বনানীর পেইন্ট হাউসে মাহবুবের সকালের কফিটা সবে মাত্র টেবিলে রাখা হয়েছে। মাহবুবের পার্সোনাল ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে একটা আননোন নাম্বার। মাহবুব খুব শান্তভাবে কফিতে একটা চুমুক দিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো, কি খবর বিলিয়নিয়ার সাহেব? ঢাকার এসিতে বসে কফি খাইতে কেমন লাগতেছে? হাসেম ভাই যে, আপনার তো জেলের ভিতরে ছাতু খাওয়ার কথা, বাইরে আসলেন কবে? টাকা দিয়ে সবই কেনা যায় মাহবুব। তুই তো ভাবছিলি আমার বাপরে জেলে ভইরা তুই রাজা হইয়া গেছস, কিন্তু আসল খেলা তো মাত্র শুরু। আমি তো কোনো খেলা শুরু করি নাই ভাই, আপনি তো এমনিতেই হেরে বসে আছেন। হারি নাই রে ফকিনির পুত, তোর সবচেয়ে দামি দুইটা জিনিস এখন আমার হাতের মুঠোয়। তোর জানের টুকরা মৌ আর তোর ছোট্ট বোন তুলে এখন আমার হাতের, এখন আমার ইটের ভাটায় আটকানো। মাহবুবের হাতের কফির মগটা হঠাৎ স্থির হয়ে যায়। তার ছোয়াল শক্ত হয়ে ওঠে, কিন্তু গলার স্বরে এতটুকুও কাঁপুনি বা প্যানিক প্রকাশ পায় না। হাসেম ভাই, মানুষ যখন নিজের কবর নিজে খুঁড়ে তখন সে বুঝতে পারে না মাটিটা কতটা শক্ত। আপনি ঠিক সেই কাজটাই করছেন। বেশি ফিলোসফি মারিস না। তোর সব টাকা সব পাওয়ার আবার পায়ের কাছে আয়না ফেলবি। তুই একা আসবি এই নদীর ওপারে ইটের ভাটায়। পুলিশ বা তোর এই ফরেন বডিগার্ড দেখলে আমি দুইটারে জ্যান্ত ইটের আগুনে পুড়াইয়া মারব।
আমি একাই আসবো, কিন্তু একটা কথা মনে রাখবেন, ওদের গায়ের একটা চুলে যদি আঁচল লাগে, আমি আপনাকে জেলের ভাত খাওয়ার সুযোগটাও দেব না। হাসেম বিকট শব্দে হেসে ফোনটা কেটে দেয়। মাহবুব ফোনটা পকেটে রেখে মাইকেলকে ডাকে। কোনো চিৎকার নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু এক হিম শীতল নীরবতা তার পুরো শরীর জুড়ে। সে জানে হাসেমের মতো বোকা ইঁদুরকে কিভাবে ধরতে হয়। বেলা গড়িয়ে তখন দুপুর। টাঙ্গাইলের নদীর ওপারে সেই পরিত্যক্ত ইটের ভাটা, চারপাশটা একদম জনশূন্য। রোদের তাপে চারিদিকের মাটি ফেটে চৌচির। ইটের ভাটার ভেতরে একটা অন্ধকার খুপড়িতে মৌ আর তুলিকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। তুলি ভয়ে থরথর করে কাঁপছে আর কাঁদছে। মৌ শক্ত মুখে বসে আছে, তার চোখে কোনো ভয় নেই, আছে তীব্র ঘৃণা। মৌ আপু, ওরা আমাদের মেরে ফেলবে। ভাইয়া কি জানতে পারছে আমরা এখানে? তুই একদম কাঁদবি না তুলি, তোর ভাইয়া ঠিক চলে আসবে। এই ছোটোখাটো গুন্ডাদের তোর ভাইয়া ভয় পায় না। হাসেম একটা কাঠের চেয়ারে বসে সিগারেট টানছিল। মৌয়ের কথা শুনে সে হাসতে হাসতে এগিয়ে আসে। তোর ভাইয়া তো এখন ঢাকার রাস্তায় ট্রাফিক জ্যামে বৈশা কাঁদতেছে। ও আসবে কেমনে? ওর তো সব অহংকার আজকে আমি মাটিতে মিশিয়ে দিব। অহংকার তো আপনার ধুলোয় মিশে গেছে হাসেম সাহেব। আপনি একটা কাপুরুষ, সামনাসামনি পারলেন না বলে রাতের অন্ধকারে মেয়েদের তুলে এনেছেন। মুখ সামলায় কথা কমও। তুই তো আমার হইতি। তোর বাপ যদি ওই দিন রাজি হইতো, তাহলে আজকে তোর এই দশ হইতো না। আপনার মতো একটা জানোয়ারের বউ হওয়ার চেয়ে এই ইটের ভাটায় মরে যাওয়াটা আমার কাছে অনেক সম্মানের। হাসেম রাগে মৌয়ের দিকে হাত তুলতে চায়। ঠিক সেই মুহূর্তে ইটের ভাটার বাইরে একটা গাড়ির ব্রেক কষার শব্দ শোনা যায়। হাসেম ভাই, ওই মাহবুব আইসা পড়ছে, লগে কেউ নাই, ও একলাই আইছে। দেখছোস, কইছিলাম না আমি, ওর সব পাওয়ার আজকে আমার পায়ের নিচে। ওরে ভেতরে নিয়ে আই। মাহবুব ধীর পায়ে ইটের ভাটার ভেতরে প্রবেশ করে। তার পরনে একটা সাধারণ শার্ট আর জিন্স প্যান্ট, চোখে একটা কালো সানগ্লাস। সে একদম স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে এসে হাসেমের সামনে দাঁড়ায়। এই তো চলে আসলাম হাসেম ভাই, এখন মেয়ে দুটাকে ছেড়ে দেন। এত সোজা? তুই আমার বাপরে জেলে পাঠাইছস, আমার ফ্যাক্টরি বন্ধ করছস। আজকে তুই এখানে তোর সব সম্পত্তি আমার নামে লেখা দিয়ে যাইবি। আমি তো সম্পত্তি লিখে দিতে আসছিলাম, কিন্তু আপনি তো দেখি বড্ড বোকা। কি বললি তুই? তুই আমার ডেরাই দাঁড়াইয়া আমারই বোকা কস? বলবো না। আপনি যে মোবাইল দিয়ে আমাকে সকালে ফোন করেছিলেন, সেই মোবাইলের লোকেশন তো আমার আইটি টিম তখনই ট্র্যাক করে ফেলেছে। আপনি কি ভেবেছেন আমি একা আসবো? হাসেম চমকে ওঠে। কালা জাহাঙ্গীর পকেট থেকে একটা বড় ছুরি বের করে মাহবুবের দিকে তেড়ে আসে। তুই তো আজকে এইখান থেকে জিন্দা ফিরবি না। জাহাঙ্গীর ছুরি নিয়ে মাহবুবের পেটে কোপ বসাতে যায়। মাহবুব শরীরটা একটু বাঁকিয়ে ডান হাত দিয়ে জাহাঙ্গীরের কবজিটা শক্ত করে চেপে ধরে। তারপরে নিজের বাঁ হাতের কনুই দিয়ে জাহাঙ্গীরের চোয়ালে একটা রিয়েলিস্টিক এবং প্রচণ্ড জোরালো আঘাত করে। জাহাঙ্গীর ব্যথায় কোকিয়ে উঠে হাত থেকে ছুরিটা ফেলে দেয়। মাহবুব এক লাথিতে তাকে মাটিতে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে ইটের ভাটার চারিদিকের দেয়ালের উপর থেকে এবং ভাঙা দরজা দিয়ে র্যাবের স্পেশাল ফোর্সের 10-12 জন সদস্য অস্ত্র তাক করে ভেতরে প্রবেশ করে। তাদের সাথে মাহবুবের সেই আমেরিকান সিকিউরিটি চিফও আছে। কেউ এক চুলো নড়বি না, হাত উপরে তোল সবাই। হাসেমের হাত থেকে সিগারেটটা মাটিতে পড়ে যায়। সে বুঝতে পারে তার খেলা পুরোপুরি শেষ। র্যাবের লোকেরা হাসেম আর তার গুন্ডাদের হাত করা পরিয়ে দেয়। আমি আপনাকে বলছিলাম হাসেম ভাই, মাটি করার আগে একটু ভেবে নেবেন। এখন 10 বছরের আগে তো আর জামিন পাবেন না। হাসেম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তাকে টেনে হিঁচড়ে গাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। মাহবুব দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মৌ আর তুলির হাতের বাঁধন খুলে দেয়। ভাইয়া, আমি জানতাম তুমি ঠিক আসবা। কাঁদিস না পাগলি, আমি তো চলে এসেছি। তুলি মাহবুবকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মৌ চুপচাপ দাঁড়িয়ে আছে, তার চোখে পানি, কিন্তু সে মাহবুবের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। তুমি না আসলে আজ যে কি হতো মাহবুব? আমি আসবো না?
এটা তুই ভাবলি কি করে বেতনি? চল তোদের বাড়ি নিয়ে আসি, বাবা মা খুব চিন্তায় আছে। বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা। গ্রামের আকাশটা লাল হয়ে আছে। মাহবুবদের বাড়ির বিশাল উঠোনে গ্রামের প্রায় অর্ধেক মানুষ ভিড় করেছে। মোতালেব মাস্টার এবং আমজাদ সাহেব অস্থির হয়ে পায়চারি করছিলেন। মাহবুবের গাড়ি বাড়ির গেটের সামনে এসে থামে। মৌ আর তুলিকে সুস্থ অবস্থায় নামতে দেখে সবার মাঝে স্বস্তির নিঃশ্বাস নেমে আসে। সালমা বেগম দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরেন। আমার মাটা তোদের কোনো ক্ষতি করে নাই তো ওই জানোয়ারেরা? না মায়া, ভাইয়া ঠিক সময়ে গিয়ে আমাদের বাঁচিয়েছে। র্যাব ওদের সবাইকে ধরে নিয়ে গেছে। উঠোনের এক কোণায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মাসুদ। তার ভেতরে তীব্র অপরাধবোধ। সে ধীর পায়ে মাহবুবের সামনে এসে দাঁড়ায়। মাহবুব, তুই আমাদের সবাইকে বাঁচিয়েছিলি রে ভাই, আর আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলাম। তুই আমাকে মাফ করে দে ভাই। ভাই তুমি বড়, তোমার হাত ছোট ভাইয়ের গায়ে উঠতে পারে, এগুলোর জন্য মাফ কি চাইতে হয়? না মাহবুব, শুধু ও না, আমি তোর বাবা হয়েও তোর প্রতি অবিচার করেছি, তোকে শুধু ভিখারি ভেবে তাচ্ছিল্য করেছি। কিন্তু তুই এত বড় মানুষ কীভাবে হলি সেটা তো আমরা কেউ জানি না। পুরো উঠোনে পিনপতন নীরবতা নেমে আসে। গ্রামের সবাই মাহবুবের দিকে তাকিয়ে আছে। সবার মনে একটাই প্রশ্ন, যেই ছেলেটা 7 বছর আগে গ্রামের একটা বখাটে ছেলে ছিল, সে কিভাবে এত টাকার মালিক হলো? মাহবুব একটা দীর্ঘশ্বাস ফেলে। সে একটা টুলে বসে পড়ে। সবার দিকে তাকিয়ে শান্ত গলায় কথা বলতে শুরু করে। আপনারা সবাই ভাবেন আমি 7 বছর আগে বাপের টাকা চুরি করে আমেরিকায় পালিয়ে গেছিলাম, কিন্তু সত্যটা অন্যরকম। সত্যিটা কি রে ভাই? 7 বছর আগে মাসুদ ভাইয়ের একটা বড় প্রজেক্টের সাইটে একটা মার্ডার হয়েছিল। সেই মার্ডারের মিথ্যা মামলায় মাসুদ ভাইকে ফাঁসানোর প্ল্যান করেছিল এই চেয়ারম্যান কাদের। মাসুদের চোখ কপালে উঠে যায়। মোতালেব মাস্টার চমকে ওঠেন। চেয়ারম্যান আমাকে ফাঁসাতে চেয়েছিল? হ্যাঁ, চেয়ারম্যানের লোক এসে বাবাকে হুমকি দিয়ে বলেছিল মাসুদ ভাইয়ের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়ে গেছে। তখন আমি চেয়ারম্যানের কাছে যাই। আমি তাকে বলি আমার ভাইকে ছেড়ে দিতে। সে একটা শর্ত দেয়। কি শর্ত দিছিল বাবা? শর্ত ছিল আমাকে চিরতরে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। চেয়ারম্যানের এক আত্মীয়ের একটা ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং চক্র ছিল। তারা আমাকে ফ্রন্টম্যান হিসেবে ব্যবহার করার জন্য জোর করে আমেরিকায় পাঠিয়ে দেয়। আমার নামে কোনো লিগ্যাল পেপার ছিল না, আমি তাদের হাতের পুতুল ছিলাম। পুরো গ্রামের মানুষ স্তব্ধ হয়ে শুনছে। মৌয়ের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমি আমেরিকায় গিয়ে তাদের অন্ধকার জগতের সব কাজ বুঝতে শুরু করি, কিন্তু আমি তাদের দলে যোগ দিইনি। আমি গোপনে FBI এর সাথে যোগাযোগ করি। আমি তাদের সব গোপন তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট এবং পাচারের রুট FBI-কে দিয়ে দেই। FBI ওই চক্রটাকে হাতে নাতে ধরে ফেলে। তারপর কি হইল দোস্ত? তারপর আমাকে পুরস্কৃত করা হয়। FBI আমাকে একটা নতুন পরিচয় দেয়। আমি সেখানকার বড় বড় ইনভেস্টমেন্ট ব্যাংকারদের সাথে কাজ করার সুযোগ পাই। নিজের ব্রেন আর সততা দিয়ে আমি শেয়ার বাজার আর রিয়েল এস্টেটে ইনভেস্ট করা শুরু করি। 7 বছরের পরিশ্রমে আমি আজকের এই এম্পায়ার তৈরি করেছি। তুই আমার জন্য নিজের জীবনটা নরকে ফেলেছিস রে ভাই, আর আমি তো কপার ধরতে বলেছি। আমি তো তোমার ভাই। তুমি জেলের ভাত খাবে আর আমি বসে বসে দেখবো, এটা কি করে হয়? আমি শুধু অপেক্ষা করছিলাম কবে আমি এতটা শক্তিশালী হব যাতে এই গ্রামে ফিরে চেয়ারম্যান আর হাসিমের মতো দুর্নীতিবাজদের শেকড় সহ উপড়ে ফেলতে পারি। আমি চেয়েছিলাম তোমরা নিজেদের ভুলগুলো বুঝতে পারো। মাসুদ আর নিজেকে ধরে রাখতে পারে না। সে হাউ মাউ করে কেঁদে মাহবুবের পায়ের কাছে বসে পড়ে। আমি আর কোনোদিন টাকার অহংকার করব না ভাই। আমি তোর কোম্পানিতে লেবারের কাজ করতেও রাজি আছি। ভাই তুমি কাঁদছো কেন? আমি তো তোমাকে কনস্ট্রাকশনের সাইট ম্যানেজার বানিয়েছি, লেবার না। কাল থেকেই তুমি তোমার কাজ শুরু করবে একদম সততার সাথে। মোতালেব মাস্টার এগিয়ে এসে মাহবুবের মাথায় হাত রাখেন। তার চোখের পানিতে মাহবুবের শার্ট ভিজে যায়। আল্লাহ তোর ভালো করুক বাবা। তুই শুধু আমাদের সংসার না, এই গ্রামের সব মানুষের চোখে পানি মুছে দিয়েছিস। মাহবুব উঠে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে থাকা মৌয়ের দিকে তাকায়। মৌ তখনও ডুকরে কাঁদছে। কিরে বেতনি, আমি তো সব রহস্যই বলে দিলাম, তুই এখনো কাঁদছিস কেন? তুমি একটা ইডিয়েট মাহবুব। এত বড় একটা কষ্ট একা একা বুকে চেপে রেখেছিলে কেন? হ্যাঁ, আমাকে একবার বলতে পারোনি?
বললে তো তুই আমার সাথে আমেরিকায় যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে বসে থাকতি। তোকে তো আমি চিনি। সবাই এই কথায় হালকা হেসে ওঠে। পরিবেশের ভারী ভাবটা অনেকটাই কেটে যায়। আমজাদ সাহেব এগিয়ে আসেন। মাহবুব বাবা, তুই আজকে আমার মায়ের নতুন জীবন দিছস। আমি তোর কাছে চিরকাল ঋণী। ঋণ তো শোধ করা যায় চাচা। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার এই পেতনি মেয়েটার দায়িত্ব সারা জীবনের জন্য নিতে চাই। মাহবুবের এই সোজা সাপটা কথায় মৌ লজ্জায় লাল হয়ে যায়। সে এক ছুটে বাড়ির ভিতরেই চলে যায়। পুরো উঠোন জুড়ে একটা আনন্দের ঢেউ খেলে যায়। মোতালেব মাস্টার আর আমজাদ সাহেব খুশিতে একে অপরকে জড়িয়ে ধরেন। দেখতে দেখতে আরও এক সপ্তাহ কেটে যায়। গ্রামের আবহাওয়া এখন একদম শান্ত আর স্নিগ্ধ। আজ মাহবুব আর বউয়ের বিয়ের দিন। বিয়ের আয়োজন কোনো 5 স্টার হোটেলে হয়নি। গ্রামের প্রাইমারি স্কুলের বড় মাঠে বিশাল প্যান্ডেল করা হয়েছে। গ্রামের সব মানুষ সেখানে আনন্দ করছে। মাহবুব বরের সাজে একটা সাধারণ পাঞ্জাবি পরে বসে আছে। পাশে পলাশ আর মাসুদ সব তদারকি করছে। আরে দোস্ত, তুই এত বড় বিলিয়নিয়ার মানুষ আর বিয়ে করতেছস এই গ্রামের প্যান্ডেলে। 5 স্টারে তো তোর একটা ফোন দিলেই সব রেডি হয়ে যায় তো। আরে বেটা, 5 স্টারে বিয়ে করলে কি আর গ্রামের মানুষের সাথে কড়াকড়ি করে মুরগির রান খাওয়া যায়? ওইখানে তো সবাই কাঁটা চামচ দিয়ে মেপে মেপে খায়। কথা তো সত্য কইছস। আজকে আমি 3 পিস রোজ খামু বলে দিলাম। পিছন থেকে মৌ একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে সেখানে আসে। সে পলাশের কথাটা শুনতে পেয়েছে। রোস্ট তো একটাও পাবা না পলাশ ভাই, তোমার বন্ধু তো সব একাই খেয়ে ফেলবে। আমি একা খাবো কেন? আমি তো এখন থেকে সব ভাগ করে খাবো, তাই না রে পেতনি? মানুষ বিয়ের দিনও বউকে পেতনি বলে? তোমারে তো আমেরিকায় পার্সেল করে দেওয়া উচিত। সবাই হো হো করে হেসে ওঠে। বিয়ের সব আনুষ্ঠানিকতা খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়। বিয়ের পরের দিন বিকেলবেলা মিষ্টি একটা রোদ পড়েছে। গ্রামের সেই পুরনো পুকুর ঘাটে বসে আছে মাহবুব আর মৌ। মাহবুবের পরনে একটা সাধারণ লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি, মৌয়ের পরনে একটা সুতির শাড়ি। তারা দুজনে পা ঝুলিয়ে বসে মুড়ি আর চানাচুর খাচ্ছে। দেখে মনেই হবে না এই লোকটা কোটি কোটি টাকার মালিক। আচ্ছা মাহবুব, একটা কথা ভাবছিলাম। নতুন করে আবার কি বাবা শুরু করলি? তোমার এত বড় এম্পায়ার, এতগুলো অফিস, এত টাকা, এসব সামলাবে কে? তুমি তো সারাদিন গ্রামের পুকুর ঘাটেই বসে থাকতে চাও। মাহবুব পকেট থেকে একটা চকচকে কালো রঙের সেন্টুরিয়ান কার্ড, ব্ল্যাক কার্ড বের করে। সে খুব শান্তভাবে কার্ডটা মৌয়ের হাতে তুলে দেয় এবং মুচকি হাসে। এম্পায়ারের সিইও এখন থেকে পেতনিটা। তুই তো হিসাব খুব ভালোই বুঝিস। আমি শুধু তোর বডিগার্ড হয়ে থাকবো। ফাজলামো করছো? আমি এসব সামলাবো কিভাবে? যে মেয়েটা রফিকের মতো এনজিওর লোককে স্কেল দিয়ে তাড়িয়ে দিতে পারে সে সব পারবে। আমি তোর সাথে আছি তো। মৌ কার্ডটা হাতে নিয়ে মাহবুবের কাঁধে মাথা রাখে। পরন্ত বিকেলের রোদে তাদের দুজনের ছায়া পুকুরের শান্ত জলে গিয়ে পড়ে। শেখর কি আসলে মানুষকে এত ভালোবাসতে শেখায় মাহবুব? শেখর যেখানে থাকে শূন্য পকেটও সেখানে রাজত্বের সমান হয় মৌ। একটা মিষ্টি দক্ষিণা বাতাস এসে তাদের ছুঁয়ে যায়। পুকুর ঘাটের এই শান্ত পরিবেশে আর কোনো শব্দ নেই। মাহবুব আর মৌয়ের এই নতুন জীবনের শুরুটা যেন এই গ্রামের ধুলোমাখা বাস্তবের মতোই স্নিগ্ধ আর সুন্দর।